नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্র থেকে পরিচালিত মধ্যস্তরীয় সংস্কৃত ভাষা শিক্ষার এই পাঠ্যক্রমে সকলকে স্বাগত। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা স্যার। শুভ সন্ধ্যা স্যার। আচ্ছা, স্ক্রিন শেয়ার করলাম, সকলে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, আগের দিন যেগুলো পড়িয়েছিলাম, হেতু নির্ধারণ, সেগুলো কারোর বুঝতে কোনো অসুবিধা আছে কি? নির্ধারণ এবং হেতু সকলে বুঝতে পেরেছেন? আচ্ছা, আর তারপরে যেটা দেখিয়েছিলাম, কিছু নিয়ম, বিশেষ বিশেষ কিছু নিয়ম দেখিয়েছিলাম, সেগুলোরই একটা অভ্যাস করব আজকে, তারপরে নতুন পড়াতে যাব। দেখুন, প্রথম বাক্য রয়েছে, এক একজন করে বলে দিন যে উত্তরটা কি হবে। সন্দীপ বাবু প্রথমটা বলুন। হ্যাঁ, ভাবছি স্যার। মম মিত্রং তস্য পিতা মাতা চ গৃহং আগতা। স্যার, এটা আগতানি হবে। আগতানি হবে কেন? মিত্রম, এটা যেহেতু নপুংসকলিঙ্গ, ঠিক। তাহলে সেই জন্য বাকিগুলো দেখতে হবে, এটাকে ফলো করতে হবে। মম মিত্রম তস্য পিতা মাতা চ গৃহম আগতানি। সকলে বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। পরেরটা বলুন। না স্যার, আমি বুঝতে পারিনি। বুঝতে পারলেন না? হ্যাঁ, আমিও এটা কি নিয়ে হচ্ছে আমি সেটা বুঝতে পারছি না। আমিও মানে কিভাবে কি চেঞ্জ করতে হবে। আগের দিন শেষে দেখানো হলো না যে বিশেষ্য যদি 3টে লিঙ্গের হয় তাহলে বিশেষণকে নপুংসকলিঙ্গ ফলো করবে, পুল্লিঙ্গ ফলো করবে, স্ত্রীলিঙ্গ ফলো করবে, সেরকম নিয়মগুলো হয়েছিল। শেষের দিকে আচ্ছা পড়ালাম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা অভ্যাস আমরা করছি এখন। তো এটা কি আপনি আগে দিয়েছিলেন হোমওয়ার্ক করে? না দিইনি, আমি দিইনি, এটা আমি ক্লাসেই করাবো বলে দিইনি। ওকে ওকে, কঠিন জিনিসটা তাহলে সহজ আপনি এটা জিনিসগুলো শেয়ার করবেন তো স্যার? হ্যাঁ অবশ্যই শেয়ার করে দেবো। ওকে, থ্যাংক ইউ। তাহলে এবারে এটা দেখুন, এখানে মিত্রম, এখানে 3টে কর্তা আছে, মিত্রম, পিতা, মাতা। ঠিক আছে? মম মিত্রম, আমার বন্ধু, তস্য পিতার পিতা মাতা, মানে মিত্রম, পিতা, মাতা, এই 3টে এখানে কর্তা আছে। তার মধ্যে মিত্রম এটা নপুংসকলিঙ্গে আছে, পিতা এটা পুল্লিঙ্গে আছে, মাতা এটা স্ত্রীলিঙ্গে রয়েছে। এখন নপুংসকলিঙ্গ, পুল্লিঙ্গ আর স্ত্রীলিঙ্গে শব্দ থাকলে, বিশেষ্য থাকলে, বিশেষণের লিঙ্গটা কি হয়? ক্লিবলিঙ্গ হয়ে যায়, মানে নপুংসকলিঙ্গ হয়ে যায়। সেই জন্য এখানে মিত্রমকে ফলো করে আগতাহা হলো না, আগতানি হলো। বোঝা গেছে? হ্যাঁ স্যার। প্রিয়াঙ্কা ম্যাডাম, বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝেছি। আচ্ছা, পরেরটা নূপুর ম্যাডাম বলুন।
ওটা বুঝতে পারছি না তো স্যার কি হবে। দেখুন এখানে বিশেষ্য কি কি আছে? এখানেই ক্রোধ এটা হুম, আর আর পরনিন্দা। পরনিন্দা, দুটো বিশেষ্য হ্যাঁ, আছে। হ্যাঁ। বিশেষ্যগুলোর কোনটা কোন লিঙ্গে আছে? ক্রোধটা পুংলিঙ্গে আছে, হ্যাঁ, পরনিন্দাটা স্ত্রীলিঙ্গে আছে। লিঙ্গে আছে। তাহলে পুল্লিঙ্গ আর স্ত্রীলিঙ্গ থাকলে তাহলে কাকে পরিত্যাজনীনং পরিত্যাজনীয়? জনীয়। একদম একদম। ক্রোধः পরনিন্দা চ পরিত্যাজনীয়। ঠিক আছে, হ্যাঁ, ত্যাজনীয়ং। বোঝা গেছে? হ্যাঁ 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 স্যার। প্রিয়াঙ্কা ম্যাডাম বলুন পরেরটা। रामकृष्णः शारदा च पूजनीयौ। পূজনীয়, রামকৃষ্ণः শারদা চ পূজনীয়। সকলে বুঝতে পেরেছেন আশা করছি। আচ্ছা, পরেরটা জুয়েল বাবু বলুন। এটা এর পরেরটা হচ্ছে পুরুষ নিয়ে। এতক্ষণ লিঙ্গ হলো, এরপরে পুরুষ নিয়ে যেটা হয়েছিল সেই নিয়মটা মাথায় রাখতে হবে। হুম, वयं यूयं छात्राश्च गच्छामः। আচ্ছা, কেন হলো? উত্তম পুরুষ প্রথমে, তারপর মধ্যম পুরুষ হবে, শেষে প্রথম পুরুষ হবে। একদম একদম। উত্তম পুরুষ বয়ম আছে বলে গচ্ছামহ, ঠিক। এবার বয়ম ইয়ম ছাত্রাশ্চ গচ্ছামহ। সকলে বুঝতে পেরেছেন এটা? हाँ হ্যাঁ স্যার। হুম, মণি ম্যাডাম পরেরটা বলুন। হ্যাঁ, অহম ত্বম চ অন্নম খাদতঃ। তাহলে অহম, এটা প্রথম আমি রয়েছি উত্তম পুরুষে, তাহলে হবে খাদাবহ। অহম খাদাব, ত্বম, হ্যাঁ, একদম খাদাবহ। একদম একদম। অহম ত্বং চ অন্নম খাদাবহ, একদম ঠিক আছে। সন্দীপ বাবু পরেরটা বলুন। युवां पितरौ च युवां पितरौ च সেটা একটু বুঝতে পারছি না, এটা মিক্সড রয়েছে তো। আচ্ছা, ইউবাম এটা কোন পুরুষে আছে? প্রথম পুরুষ, উত্তম পুরুষ, সরি না উত্তম পুরুষ। না না, উত্তম ও পুরুষ আচ্ছা, না। তম যুবাম মধ্যম পুরুষ, জুয়ে, হ্যাঁ মধ্যম পুরুষ। মধ্যম পুরুষ রয়েছে। পিতরও এটা এইটা প্রথম পুরুষ, তাহলে প্রথম মধ্যম পুরুষ রয়েছে। পুরুষটা তাহলে মধ্যম পুরুষের কোনটা আছে দেখুন? ভাষাদ্রে। ভাষাধ্বে, একদম। তাহলে ইউবাম পিতরৌ চ ভাষাধ্বে। ঠিক আছে। দেখে ঠিক আছে, ঘাবড়ে যাচ্ছেন আপনি, ঘাবড়ে যাচ্ছেন কেন দেখে? সোজা, একটু ভাবলেই পেয়ে যাবেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, নুপুর ম্যাডাম বলুন পরেরটা। এটা মার্জারः এটা মার্জারম গামাদানীয়। এটা এটা একদম শেষে, একদম শেষে একটা নিয়ম করিয়েছিলাম। সমাপিকা অসমাপিকা ক্রিয়ার কর্ম একই হলে এরকম একটা হ্যাঁ নিয়ম হ্যাঁ ছিল। হ্যাঁ, মনে সেই পড়ছে নিয়ম স্যার। শেষের দুটো সেই নিয়ম অনুসারে হবে। হুম। নিয়মটা কি মনে আছে কারোর? নিয়মটা মনে থাকলে করতে পারবেন। নিয়মটা কি ছিল? সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার কর্ম যদি একই হয়, তাহলে সমাপিকা ক্রিয়া অনুসারে কর্মে পরিবর্তন করতে হবে। হুম, সাধারণত সমাপিকা ক্রিয়ার কর্মেই পরিবর্তন হয়, অসমাপিকা ক্রিয়ার কর্মে পরিবর্তন হয় না বাচ্য পরিবর্তনের ক্ষেত্রে, তাই না? কিন্তু যে ক্ষেত্রে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার কর্ম একই হয়ে যাবে, সেক্ষেত্রে বাচ্য পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তনটা করতে হবে। ঠিক আছে, অসমাপিকা ক্রিয়ার কর্মে পরিবর্তন হবে, যেহেতু কর্মটা একই হয়ে যাচ্ছে, একটাই তো কর্ম থাকছে। তাহলে এখানে দেখুন কি হবে, কোনটা কোন অপশনটা চুজ করতে হবে। স্যার দুটোই সামনে, এই যে মার্জারः মার্জারং, হুম, আর এদিকে স্থাপিতः স্থাপিতং। হ্যাঁ, এই দুটোর মধ্যে কোনটা নিতে হবে সেটা জিজ্ঞাসা। মার্জারः মার্জারः গ্রামাদানীয় স্কন্দরে স্থাপিতः। স্থাপিতः, একদম। মার্জারः গ্রামাদ আনীয় স্বকন্দরে স্থাপিতः। মানেটা বুঝতে পেরেছেন বাক্যটার? মার্জারः মানে বেড়াল,
হ্যাঁ। আর স্বকন্দরে মানে বিড়ালের যে থাকার জায়গা তাকে বলা হচ্ছে, ঠিক আছে? ওই হুম। থাকার যে ঘর। আসলে কন্দর শব্দের অর্থ গুহা, কিন্তু এখানে স্বকন্দরে বলতে ওর থাকার জায়গা, ঠিক আছে? আর মনি গ্রামাদান ম্যাডাম, ওটা কি বলছে স্যার? গ্রাম থেকে এনে, গ্রাম গ্রামাত থেকে। সপ্তপদ, গ্রাম থেকে গ্রাম। আনিয়, গ্রাম থেকে আনিয়া। এনে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। মার্জারः গ্রামাত আনিয় স্বকন্দরে স্থাপিতः। হ্যাঁ মনি ম্যাডাম কি বলছেন বলুন এবারে। হ্যাঁ, ওটাই গ্রামাদানিয়া, মানে ওটা আমি সেটাই জানতে চাইছিলাম। আচ্ছা তো ঠিক গ্রামাত আছে। আনিয়া, সেই গ্রামাত আনিয়, গ্রাম আনিয়া থেকে এনে। এনে, হ্যাঁ। আচ্ছা পরেরটা প্রিয়াঙ্কা ম্যাডাম বলুন, গৃহকার্যাণীটা বলুন। गृहकार्याणि मया कर्तुं गृह शक्यन्ते गृहकार्याणि मया कर्तुं न शक्यन्ते। শক্যন্তে, একদম এখানে ভাবার কিছু নেই, গৃহকার্যাণী বহু বচন আছে, তাই শক্যন্তে বহু বচন হবে, তাই না? গৃহকার্যাণী ময়া গৃহকার্যাণী কর্তুম না শক্যন্তে, ঠিক আছে? আর নেই, ঠিক আছে হলো। আচ্ছা এটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি এখনই। হয়ে গেছে। আচ্ছা তাহলে এটা একটা একটা অভ্যাস হয়ে গেল আগের দিন যেটা পড়িয়েছিলাম। এবার আগের দিন আমি লিখে আনতে বলেছিলাম, যদিও ক্লাসটা একদিন আগেই হয়ে গেল, তা সেটা কি একজন যেমন পাঠিয়েছেন লিখে, নুপুর ম্যাডাম পাঠিয়েছেন, বাকিরা কি লেখার চেষ্টা করেছেন? স্যার এটা তো আমার মনে ছিল না, লিখিনি। শনিবারের মধ্যে লিখে পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। আমিও স্যার তাই, আমার কারণ আমি আমার ওই স্যার জন্যই টাইম অপেক্ষা করছিলাম। আচ্ছা তাহলে শনিবারের আগে আমাকে পাঠিয়ে দেন, আমি ওটা দেখে আপনাদের পার্সোনালি যা ভুল ভাল আছে আমি জানিয়ে দেবো, ঠিক আছে? ভুল ঠিক যা আছে স্যার আমি কোনটা জানিয়ে দেবো। যন্ত্র? হ্যাঁ যন্ত্রের যেটা আমি দিয়েছিলাম 108টা বার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা এবার আজকে আমরা দ্বিকর্মক ধাতু, তার প্রয়োগ এবং সেখানে বাচ্য পরিবর্তন, নিযন্ত ধাতু, তার প্রয়োগ, তার বাচ্য পরিবর্তন, এইগুলো একটু দেখবো। একটু সবাই মন দিয়ে শুনবেন, একটু কঠিন আছে এটা, আগে থেকেই বলছি, একটু মন দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন, নাহলে কিন্তু অসুবিধা হতে পারে বুঝতে। সকলে স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। ঠিক আছে। দেখুন দ্বিকর্মক ধাতু, এই নামটা দেখেই বুঝতে পারছেন যে দুটো কর্ম, দ্বিকর্মক বলছি আমরা, দ্বিকর্মক, দুটো দুটো কর্ম। সাধারণত একটাই কর্ম হয় ধাতুর, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দুটো কর্মও হতে পারে। এবারে দুটো কর্ম বলতে প্রথমেই মনে হবে তা দুটো কর্ম তো এমনিতেই হয়,
অহম অন্নম মধুরঞ্চ খাদামি, তাহলে এখানে অন্নম একটা কর্ম, মধুরম একটা কর্ম, তাহলে খাদামি এই ক্রিয়াপদে দুটো কর্ম আছে, অন্নমও আছে মধুরমও আছে, তাহলে এটা আবার বিশেষ কি আছে? তাহলে অহম অহম অন্নম মধুরঞ্চ খাদামি, এটা যদি বাচ্য পরিবর্তন করতে বলি কি হয় বাচ্য পরিবর্তন? অন্নম মধুরম দুটোই নপুংসক লিঙ্গের শব্দ। এবারে বলুন অহম অন্নম মধুরঞ্চ খাদামি, এর বাচ্য পরিবর্তন কি হবে? তাহলে অন্নেন হুম, मया अन्नं মায়া मधुरं च खाद्य खाद्यते খাদ্যেতে, তাই তো, খাদ্যেতে, মায়া অন্নম মধুরঞ্চ খাদ্যেতে, বোঝা যাচ্ছে কি? দেখুন অহম অন্নম মধুরঞ্চ খাদামি, কর্তা কি? অহম, অন্নম কর্ম, মধুরম কর্ম, খাদামি হচ্ছে ক্রিয়াপদ। কর্তা যেটা অহম সেটাকে আমি তৃতীয়া করব, তাহলে অহমটা হয়ে গেল মায়া। অন্নম কর্ম, সেটাকে প্রথমাতে করব, অন্নমকে প্রথমাতে করলেও অন্নমই হয়। মধুরম কর্ম প্রথমাতে করব, সেটাকেও প্রথমাতে করলে মধুরমই হয়। তাহলে মায়া অন্নম মধুরঞ্চ খাদামি ছিল, খাদামি এবারে কর্ম অনুসারে চলবে, তাহলে অন্নম আছে মধুরম আছে, দুটো আছে, দুটো আছে, তাহলে দ্বিবচনে হবে খাদ্যেতে, মায়া অন্নম মধুরঞ্চ খাদ্যেতে, বোঝা গেছে? হুম, হ্যাঁ স্যার। তাহলে এই যে এটা করা হলো, এখানে তো নতুন কোনো নিয়ম লাগছে না, এটা আমরা যেই বাচ্য পরিবর্তনের নিয়ম আগে জানি সেটাই তো কাজে লাগলো, নতুন কোনো নতুন বিষয় তো নয়। সেখানে আমরা অহম অন্নম খাদামি বলেছিলাম, সেখানে আমি একটা এক্সট্রা যোগ করে দিলাম অহম অন্নম মধুরঞ্চ খাদামি, নতুন কিছু হচ্ছে না, দ্বিকর্ম ধাতু দুটোই কর্ম আছে, তার বাচ্য পরিবর্তন কর্ম একই রকম নিয়ম, তাহলে কি আর নতুন কি আছে? ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এটাকে দ্বিকর্মক ধাতু বলে না, ঠিক আছে? ব্যাকরণে দ্বিকর্মক ধাতু যেটা প্রসিদ্ধ সেটা এটা নয়, এটা একই ধরনের কর্ম। যখন দুই ধরনের দুটো কর্ম থাকবে তখন তাকে বলে দ্বিকর্মক ধাতু, দুই ধরনের দুটো কর্ম থাকবে। উদাহরণ দিলে জিনিসটা আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন যে অহম ত্বম অন্নাঞ্চ খাদামি, এটা কেন দ্বিকর্মক ধাতু আমি বলছি না, ঠিক আছে? এটা আপনারা এখন উদাহরণ দেখবেন, তখন আপনাদের ক্লিয়ার হবে, ঠিক আছে? তার আগে দ্বিকর্মক ধাতু প্রয়োগ কি করে হয় সেটা দেখার আগে এই একটা শ্লোক আছে, শ্লোক মানে একটা কারিকা আছে, সেই কারিকাতে কিছু ধাতু রয়েছে, সেই ধাতুগুলো একবার দেখে নিতে হবে। দেখুন কারিকাটা কি আছে, দুহ ইয়াচ পচ দণ্ড রুধি প্রচ্ছি চিব্রু শাসু জিমথ মুষাম कर्मयुक् स्यादकथितं तथा स्यान्निह्रीकृष्वहाम् दुह्याच् पचदण्ड रुधिप्रच्छि चिब्रू शासु जिमथ मुषाम कर्मयुक् स्यादकथितं तथा स्यान्निह्रीकृष्वहाम। ঠিক আছে, তাহলে এবার দেখুন এখানে মোট কতগুলো ধাতু আছে দেখুন দেখি। দুহা, দেখুন আমি নিচে ধাতুগুলো লিস্ট করেছি, কি কি আছে দেখুন। দুহা, ইয়াচ, পচ, দণ্ড, রুধি, প্রচ্ছি, চি, ব্রু, শ্বাস, জি, মথ, মুষ, 12টা। আর তার পরের লাইনে আছে নি, রি, কৃষ, ওয়াহা, ঠিক আছে? এই মোট 16টি ধাতু রয়েছে। দুহা, ইয়াচ, পচ, দণ্ড, রুধি, প্রচ্ছি, চি, ব্রু, শ্বাস, জি, মথ, মুষ, নি, রি, কৃষ, ওয়াহা, এই মোট 16টি ধাতু রয়েছে। এই কারিকাতে 16টি ধাতুর কথা বলা হয়েছে।
এবার যখন এই 16টি ধাতুর প্রয়োগ থাকবে তখন অপাদান প্রভৃতি যে কারক রয়েছে, করণ, মানে করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ, এই যে কারকগুলো রয়েছে সেই কারকগুলোর জায়গাতে কর্মকারক হয়ে যায়। যখন এই 16টি ধাতুর প্রয়োগ থাকবে তখন অপাদান প্রভৃতি কারক, মানে অপাদান, সম্প্রদান, অধিকরণ, করণ, এই যে কারকগুলো রয়েছে এই কারকগুলো জায়গাতে কর্মকারক হয়ে যায়। ঠিক আছে, আমি উদাহরণ দিলে বুঝতে পারবেন। উদাহরণটা দেখুন, প্রথম উদাহরণটা দেখি। এই প্রথম বাক্যটা নিচ্ছি, এই বাক্যটা দেখুন, ছাত্রঃ জনাৎ গ্রন্থম ইয়াচতে। দেখতে পাচ্ছেন, ছাত্রঃ জনাৎ গ্রন্থম ইয়াচতে, এই বাক্যে কোনটা কি কারক একটু বলুন দেখি। ছাত্রः কর্তৃকারক, কর্তৃকারক, জনাৎ অপাদান কারক, অপাদান কারক, গ্রন্থম কর্মকারক, কর্মকারক, ইয়াচতে যেটা তো ক্রিয়া। ক্রিয়াপদ। ঠিক, তাহলে ছাত্রঃ কর্তৃকারক, জনাৎ অপাদান কারক, গ্রন্থম এটা হচ্ছে কর্মকারক। এবার আমরা কি বললাম না, যখন এই 16টি ধাতু দুহ প্রভৃতি 16টি ধাতুর যখন প্রয়োগ থাকবে তখন অপাদান প্রভৃতি কারকের আমরা কর্মসংজ্ঞা করতে পারি। অপাদান প্রভৃতি যে কারক রয়েছে তাকে আমি কর্মকারক হিসেবেও প্রয়োগ করতে পারি। ঠিক আছে, হলো। তাহলে ছাত্রঃ জনাৎ গ্রন্থম ইয়াচতে, এখানে কি ধাতু রয়েছে? ইয়াচতে, ইয়াচ ধাতু রয়েছে। ইয়াচ ধাতু কি 16টার মধ্যে আছে? হ্যাঁ আছে, 2 নম্বরে আছে, আর 2 নম্বরে আছে। তাহলে যেহেতু আছে, তাহলে অপাদান কারক যেটা রয়েছে তার আমি কর্মকারক করতে পারি, তাকে আমি কর্মসংজ্ঞা দিতে পারি। ঠিক আছে, এখানে অপাদান কারক কি রয়েছে? জনাৎ। জনাৎ এটা অপাদান কারক, পঞ্চমী বিভক্তি। কর্মকারক করলে এখানে কোন বিভক্তি হবে? দ্বিতীয়া। দ্বিতীয়া। তাই জনাৎটা কি হয়ে যাবে? জনম। জনম, জনাৎটা হয়ে যাবে জনম। ঠিক আছে, দেখুন, ছাত্রঃ জনাৎ গ্রন্থম ইয়াচতে, এইটা বাক্য 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 একটা বাক্য। সেখানে যেহেতু ইয়াচ ধাতুর প্রয়োগ আছে, ইয়াচ ধাতুটা সেই 16টি ধাতুর যে তালিকা তার মধ্যে চলে আসছে, সেই কারণে বাক্যে যেটা অপাদান প্রভৃতি যে কারক, এখানে অপাদান কারক রয়েছে, তার কর্মসংজ্ঞা হয়ে যাচ্ছে, সেটাকে আমি কর্মকারক হিসেবে প্রয়োগ করতে পারি। ঠিক আছে, সেই জন্য জানাতটা হয়ে গেল জনম। বোঝা গেছে? ছাত্রঃ জনম গ্রন্থম ইয়াচতে। এইবারে সমস্যা হচ্ছে, এতটা বোঝা গেছে তাই তো? এইবারে সমস্যা হচ্ছে যে এই বাক্যটার যখন আমি বাচ্য পরিবর্তন করব তখন কোন কর্মটাকে আমি প্রথমা করব, কোন কর্মের পরে আমি প্রথমা বিভক্তি লাগাবো। কারণ জনম এখানেও দ্বিতীয়া, এটাও কর্ম। গ্রন্থম এটা তো প্রথম থেকে কর্ম ছিলই। তাহলে এখন যখন বাচ্য পরিবর্তন হবে তখন জনম এখানে প্রথমা, ছাত্র তো তৃতীয়া হবে, কিন্তু জনম এখানে প্রথমা হবে নাকি গ্রন্থম এখানে প্রথমা হবে নাকি দুটো জায়গাতেই প্রথমা হবে? ঠিক আছে, সেটা একটা প্রশ্ন তৈরি হবে। ঠিক আছে, সেই জন্য এই নিয়মগুলো, একটা নিয়ম করা হয়েছে। ঠিক আছে, এরকম যে এই যেখানে যেখানে এই ধাতুগুলোর প্রয়োগ থাকে সেখানে সেখানে কিন্তু এরকম দুটো করে কর্মের হয়ে যেতে পারে যদি আমরা করতে চাই। তখন তখন কি হবে? তখন কোন কর্মে প্রথমা করব সেরকম একটা সংশয় তৈরি হবে। তার জন্য একটা নিয়ম করা হয়েছে। ঠিক আছে, বোঝা গেছে এতটা অবধি? দেখুন, এতটা অবধি বোঝা গেছে, তো আমি পরের নিয়মে যাচ্ছি। আচ্ছা, বোঝা গেছে তাহলে? ঠিক আছে। স্যার আরেকবার বলুন। আচ্ছা, দেখুন,
এই 16টি ধাতু রয়েছে, 16টি ধাতু রয়েছে, দুহ থেকে বহ পর্যন্ত 16টি ধাতু রয়েছে। যখন বাক্যে এই 16টি ধাতুর মধ্যে কোনো একটি ধাতুর প্রয়োগ থাকবে, তখন বাক্যে অপাদান প্রভৃতি যে কারক রয়েছে, অপাদান, সম্প্রদান, অধিকরণ, করণ, এই যে কারকগুলো রয়েছে, সেই কারকগুলোর জায়গাতে কর্মকারক হয়ে যেতে পারে। মানে এটা দেখুন, এটা কিন্তু বিকল্পে, আমি বারবার বলছি, দেখুন এমন নয় যে এটা করতেই হবে, এই নিয়মটা লাগাতেই হবে। এই নিয়মটা আপনি করতেও পারেন, আবার নাও করতে পারেন, ঠিক আছে? সেই জন্য যদি আপনি এই নিয়মটাকে কাজে লাগান, তাহলে কি হয়ে যাবে, যেটা অপাদান কারক ছিল সেটা কর্মকারক হবে, যেটা সম্প্রদান কারক ছিল সেটা কর্মকারক হতে পারে, যেটা অধিকরণ কারক ছিল সেটাও কর্মকারক হতে পারে, যেটা করণ কারক ছিল সেটাও কর্মকারক হতে পারে। তাহলে কি হলো না, আগে থেকে তো একটা কর্ম আছেই, হ্যাঁ, আরো একটা নতুন করে কর্ম হয়ে গেল। যেমন এই বাক্যতে আমি দেখালাম, উদাহরণ বাক্যতে প্রথমে বাক্য ছিল ছাত্রঃ জনাৎ গ্রন্থমি আচতে, এটা ঠিক আছে। যদি আমি এই নিয়ম লাগিয়ে দিই, তাহলে জনাৎটা তখন কর্মকারক হয়ে যাবে, তাহলে জনম হয়ে যাবে, তখন দুটো কর্ম হয়ে যাচ্ছে, জনম এটাও কর্ম হয়ে যাচ্ছে, গ্রন্থম এটাও কর্ম হয়ে যাচ্ছে। স্যার তাতে মানেটা কি চেঞ্জ হচ্ছে? না, মানে একই থাকছে, এটাই ব্যাপার, মানে একই থাকছে, বোঝা গেছে? মানে একই থাকছে, মানে কোনো চেঞ্জ হচ্ছে না। অপাদান কারকটা আমি বলতে চাইছি না, সেই জন্য কর্মকারক করছে, কিন্তু মানে একই থাকছে। এটা একটা বিশাল জিনিস। মানে ছাত্রঃ জনম গ্রন্থম ইয়াচতে, মানে ছাত্রঃ জনাৎ গ্রন্থম ইয়াচতে। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। এবার এটা মনে রাখবেন, ছাত্রঃ জনাৎ গ্রন্থম ইয়াচতে, এই বাক্যটা কিন্তু ভুল বাক্য নয়, এটাও প্রয়োগ করা যায়। আর নিচের বাক্যটা ছাত্রঃ জনম গ্রন্থম ইয়াচতে, এটাও প্রয়োগ করা যায়, দুটোই করা যায়। আগেরটা ভুল, পরেরটা ঠিক, এইরকম নয়, ঠিক আছে? দুটোই প্রয়োগ করা যায়। যদি আপনি এই নিয়মটা কাজে লাগান, তাহলে এরকম একটা পরিস্থিতি চলে আসবে যেখানে বাক্যে দুটো কর্ম হবে। আগে থেকে একটা কর্ম ছিল, আর আপনি এই নিয়ম কাজে লাগিয়ে একটা কর্ম নতুন করে করলেন, তখন এরপরে যখন আপনি যখন বাচ্য পরিবর্তন করতে যাবেন, তখন সমস্যা আসবে, ঠিক আছে? ওই জন্য এটা করতে হবে। এবারে আপনারা দেখুন, আমি আরো কিছু কিছু বাক্য আছে এখানে দেওয়া। এই ধরুন, এই বাক্যটা আছে, জনঃ গ্রামে অশ্বম নয়তি, জনঃ গ্রামে অশ্বম নয়তি। আচ্ছা, দাঁড়ান, এখানে উত্তরগুলো করা আছে, উত্তরগুলো করা থাকলে হবে না। আচ্ছা, সকলে স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। এটা আমরা করেছি। এই বাক্যটা করুন দেখি। এই বাক্যটা করুন, জনঃ গ্রামে অশ্বম নয়তি। দেখতে পাচ্ছেন এই বাক্যটা আছে, এই বাক্যটা করুন, জনঃ গ্রামে অশ্বম নয়তি। এই বাক্যতে কি এই নিয়মটা কাজে লাগবে, যে নিয়মটা বলা হলো? হ্যাঁ স্যার, লাগবে, কারণ নি ধাতু আছে। ধাতু আছে তো। নি ধাতু আছে, তাহলে কি হবে বাক্যটা চেঞ্জ করলে বলুন?
তাহলে জনঃ জনঃ গ্রামম গ্রামম অশ্বম নয়তি। গ্রামম অশ্বম নয়তি। আচ্ছা, এই বাক্যটা দেখুন দেখি, হবে কি হবে না? না, এটা হবে না মনে হয়। হবে স্যার, দু ধাতু আছে। না, তু ধাতু নয়, প্রার্থয়াতে দেখুন। আচ্ছা, প্রার্থনাতে অর্থাৎ ওই ধাতুটা ওই লিস্টে আছে সেটা কিনা সেটা আমাদের মনে রাখতে হবে। এটা মত দেখুন, লিস্ট দেখুন। প্রসি প্রসি না, প্রচ্ছিত পৃচ্ছতি, তাহলে স্যারটা তো জিজ্ঞাসা করা, বুঝতে হবে। নেই। 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 তাহলে নিয়মটা হবে না, হুম। কিন্তু হবে। ঠিক আছে, কিন্তু হবে, কারণ আরেকটা নিয়ম আছে এখানে, সেটা হচ্ছে এই যে 16টি ধাতু রয়েছে, হুম, এই 16টি ধাতু যেই অর্থ বোঝাচ্ছে, সেই অর্থক যদি অন্য ধাতু থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই নিয়মটা কাজে লাগানো যায়। ঠিক আছে, মানে এই 16টি ধাতুর একটা একটা অর্থ রয়েছে, দুহ ধাতুর অর্থ দহন করা প্রভৃতি অর্থগুলো রয়েছে। হ্যাঁ, এবার এই 16টি ধাতুর যে অর্থগুলো রয়েছে, সেই অর্থগুলো আছে এমন যে ধাতুর, সেই অর্থক ধাতুর ক্ষেত্রেও কিন্তু এই নিয়মটা কাজে লাগবে। এবার এখানে দেখুন, এখানে প্রার্থয়াতে মানে কি? প্রার্থনা করা, চাওয়া, তাই তো? এই রকম কোন ধাতু কি ওই লিস্টে আছে এই ইয়াচ অর্থক? ইয়াচ ইয়াচাতে, ইয়াচাতে আছে। তাহলে ইয়াচাতে মানেও চাওয়া, প্রার্থয়াতে মানেও চাওয়া, তাহলে ইয়াচাতে ধাতুটা লিস্টে আছে। হ্যাঁ, তাহলে সেই নিয়মটা আমি প্রার্থয়াতের ক্ষেত্রেও কাজে লাগাতে পারি। বোঝা গেছে? এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানেও তাহলে কি হবে? এখানেও চেঞ্জটা হবে। চেঞ্জ হলে কি হবে? বলুন কি হবে? স্যার এখানে প্রার্থয়াতেটাই থাকবে না ইয়াচাতে থাকবে? প্রার্থয়াতেই থাকবে, প্রার্থয়াতেই থাকবে। তাহলে মানে আমরা একই রকম হবে নাকি? ছাত্রঃ জনম গ্রন্থম প্রার্থয়তে। একদম ছাত্রঃ জনম গ্রন্থম প্রার্থয়াতে, মানে শুধু 16টা ধাতুর ক্ষেত্রেই হয় এটা মনে করার দরকার নেই, 16টা ধাতুর অর্থে হয় এটা মনে করা বেশি ভালো। যে আচ্ছা, 16টা ধাতু যেই অর্থে আছে, সেই অর্থ যদি বোঝায় এমন কোন ধাতুর প্রয়োগ থাকে, তাহলে সেই সমস্ত ধাতুর প্রয়োগ থাকলেও কিন্তু আমরা এই নিয়মটা কাজে লাগাতে পারি। স্যার, বলুন। তাহলে এই প্রার্থয়তে এটা তাহলে তো কর্তারি বাচ্চাই হলো, তাই তো? ছাত্রঃ জনম। হ্যাঁ, জানাত গ্রন্থম প্রার্থ, এটা কর্তরি বাচ্চে। তো যখন আপনি এমনি সেন্টেন্স দেবেন, তো তাহলে আমাদেরকে দুই রকম ভাবেই করতে হবে বাচ্চা পরিবর্তন, মানে কর্তারিও না, করতে হবে, কর্মণীও করতে হবে। সেটা সে যেরকম প্রশ্ন থাকবে, ধরুন এরকম প্রশ্নই থাকবে যে বাচ্য পরিবর্তন করতে হবে, তাহলে আমি একদম ডাইরেক্ট এই নিয়মটা মানে লাগিয়েই বাক্য দিয়ে দেবো। ধরুন জনাহ গ্রামম অশ্বম নয়তে, এই বাক্য আমি দিলাম, ঠিক আছে? তখন হ্যাঁ, আপনাকে বাচ্য পরিবর্তন করতে হবে। আগেরটা হয়তো দেবো না ম্যাক্সিমাম সময়, এই বাক্য কিন্তু পরের বাক্যটাই দেবো। হ্যাঁ, নায়াতি এটা আপনি দিলেন, তো এটা আমি যে এই যে দ্বিকর্মক ধাতুর অর্থ এটা আমি কি করে বুঝবো? কেন এরকম তো অনেক রকমই সেন্টেন্স হতে পারে, তো ওটা কি করে তখন বুঝবো যে আপনি দুই কর্মক দিয়েছেন সেটাই আমাদেরকে করতে হবে? না ধরলে জনহ গ্রামম অশ্বম নয়তি এর মানে আপনি কি করবেন? জনহ গ্রামম অশ্বম নয়তি, এই বাক্যের যদি দ্বিকর্মক ধাতু না হয়, তাহলে এর কোনো অর্থই আপনি পাবেন না। জনহ গ্রামম অশ্বম নয়তি কি হচ্ছে মানে? এর মানে আচ্ছা, দেখুন, এখানে দুটো কর্ম আছে, কিন্তু এখানে কোনো চ ইউজ করা নেই। চ ইউজ ওকে। করা থাকলে এমনি এরকম এমনি সাধারণ বাক্যই হয়, কিন্তু যখন দেখছেন দুটো কর্ম আছে, চ ইউজ করা নেই, তখনই ধারণা করতে হবে যে এটা তাহলে দ্বিকর্মক ধাতু হতে পারে। ঠিক আছে? আর একটা কথা হ্যাঁ, স্যার, এই জনঃ গ্রামম অশ্বং নয়তি, এই কথাটা কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা সরল অর্থ করতে যাই, কোনো অর্থ হয় না। হ্যাঁ, সেই জন্য আমায় ভেবে নিতে হবে যে এটাকে ওই অপাদানটাকে কর্ম করা হয়েছে।
হ্যাঁ এখানে অধিকরণকে করা হয়েছে। হ্যাঁ তাই, হ্যাঁ অধিকরণ ওটাই মানে গ্রামে, হ্যাঁ ওটাই বললাম যে জনহ গ্রাম, এর বাকি জন একজন মানুষ গ্রামকে, ঘোড়াকে নিয়ে যাচ্ছে, এটা কোনো মানে আসছে না। তখনই আপনাকে ভাবতে হবে যে এখানে তাহলে অন্য কোনো অর্থ অ্যাকচুয়ালি আছে, তখনই আপনি বুঝতে পারবেন। বুঝা গেছে? তারপর আরেকটা চেনার উপায় হচ্ছে ধাতুগুলো দেখলে চিনতে পারবেন। আমি যখন দেবো তখন এই ধাতুগুলো থাকা মানে একটা সম্ভাবনা যে এই 16টি ধাতু বা এই 16টি ধাতুর অর্থে কোনো ধাতু থাকলে তখনই একটা সম্ভাবনা আছে যে হ্যাঁ তাহলে এখানে দ্বিকর্ম ধাতুর প্রয়োগ থাকতে পারে, তাই না? এই 16টি ধাতু তাহলে মনে রাখতে হবে। হ্যাঁ ওটা একটু মনে রাখতে, ওটা খুব মনে থেকে যাবে, খুবই সোজা। দেখুন না, দুহা ধাতু, দুহা ধাতু মানে কি বলুন দেখি? দোয়া, দুধ দুধ দোয়া, দোয়া, হ্যাঁ দোয়া, দোয়া, দোহন করা, বুঝতে পারছেন? ইয়াচ মানে ওই চাওয়া, যাচনা করা, চাওয়া, যাচনা করা, ঠিক। পচ হজম করা, রান্না করা, কুক, রান্না টু কুক, করা, হজম, হজম করা না, রান্না করা, হ্যাঁ কুক, ঠিক টু আছে? কুক, হ্যাঁ রান্না করা, পচাতি, পচাতি, ঠিক আছে, রান্না করা। তারপর দণ্ড, দণ্ড হচ্ছে টু পানিশ, হ্যাঁ টু পানিশ, দণ্ডয়তে, দণ্ড, আমরা জানি দণ্ড দিলাম, দণ্ড দিলাম মানে কি, মানে তাকে শাস্তি দিলাম, তো এই অর্থেই দণ্ডায়তে হয়, টু পানিশ, ঠিক আছে? রুধ, রুধ, রুদ মানে রুধ, তো রক্ত, না রুধাতে, ওটা, না ওটা রুধির, রুধির, রুধিরম আচ্ছা মানে রক্ত, ঠিক আছে? এখানে রুধম, রুধ রুদ ধাতুর মানে এমনি রুদ্ধ করা, আটকে দেয়া। আটকে রাখা, অবরুদ্ধ করা, অবরোধ করা, ঠিক আছে? রুধন, রোধ, রোধ, ঠিক আছে, বোঝা গেছে? রুধ, অবরুণাদ্ধি, আটকানো, ঠিক আছে, অবরোধ করা। প্রাচ্ছি মানে পৃচ্ছাতি মানে জিজ্ঞাসা করা। চি, চি মানে হচ্ছে চিনতি, চয়ন করা, আমরা যে গাছ থেকে পুষ্প চয়ন করি, ঠিক আছে, ওই চয়ন করা হচ্ছে চি, বোঝা গেছে? চি। ব্রু মানে হচ্ছে বলা, কথায়াতি, ব্রুতে, বদাতি, কথায়াতি, একই অর্থ, তাহলে ব্রু মানে হচ্ছে বলা। শ্বাস মানে হচ্ছে শাসন করা, শাস্তি, শাসন করা, শাসন করা। জি মানে জয়াতি, জয়লাভ করা। মথ মানে মথনাতি, মন্থন করা, ওই যে সমুদ্র মন্থন হয়েছিল না, মন্থন করা, ওই মন্থন করা, দধি মন্থন হয়, সেই মন্থন করা। আর মুষনাতি, মুষ মানে হচ্ছে চুরি করা, চৌরিয়ম, মুষনাতি, চৌরিয়ম, ঠিক আছে? এই সমস্ত ধাতুগুলো রয়েছে, তাহলে অর্থগুলো বোঝা গেছে তো? দুহা অর্থগুলো মনে থাকলে ধাতুগুলো মনে থেকে যাবে, ওই জন্য অর্থগুলো বললাম। হুম, দুহা দহন করা, ইয়াচ প্রার্থনা করা, পচ রান্না করা, দণ্ড দণ্ড দেওয়া, রুধি অবরোধ করা, প্রচ্ছি জিজ্ঞাসা করা, চি চয়ন করা, ব্রু বলা, শ্বাস শাসন করা, জি জয়লাভ করা, মথ মন্থন করা, মুষ চুরি করা। আর নি মানে নিয়ে যাওয়া, রি মানে হরণ করা, কৃষ মানে কর্ষণ করা, আর বহ মানে বহন করা, বোঝা গেছে? দুহ ইয়াচ পচ দন রুধি প্রচ্ছি চি ব্রু শাস জিমথ মুষাম কর্মযুক স্যাদ অকথিতম তথা স্যাৎ নি হ্রি কৃষ বহাম। ঠিক আছে? আরো কিছু উদাহরণ দেখুন, এই দেখুন, এটা দেখুন, এটা হলো ছাত্র জনাৎ গ্রন্থম পার্থতে হলো, এটা দেখুন, গোপাহ গোভ্যঃ দুগ্ধম দোগ্ধি, এটা চেঞ্জ করলে কি হবে বলুন দেখি? গোপাহ গোভ্যঃ দুগ্ধম দোগ্ধি, এখানে নিয়মটা কাজে লাগবে তো? হ্যাঁ, কারণ হ্যাঁ গ্রহ ধাতুটা রয়েছে। দুটো ধাতু আছে। এবারে গো শব্দটা জানেন না নাকি, ওই জন্য আটকে যাচ্ছেন? গোভ্যঃ এখানে কোন কারক আছে? এই
এটা বহু বচন তো স্যার। কোন কারক, কোন কারক? এটা গদ্যেহ এটা কি অপাদান কারক আছে? অপাদান কারকে অপাদান কারক, একদম অপাদান কারক আছে। গরুর থেকে, পঞ্চমী বিভক্তির বহুবচন। হ্যাঁ পঞ্চমী আছে, ঠিক। গরুর থেকে দুধ দহন করছে, অপাদান আছে। সেখানে কর্ম করতে হবে, দ্বিতীয়া করতে হবে। দ্বিতীয়া করলে কি হয়? গাহা। গাহা। ঠিক আছে, এই রূপটা তো জানেন না, এই জন্য আটকে যাচ্ছেন। গৌহু স্যার গাবু আমি এই গাবে। জায়গাটা বুঝতেই পারলাম না, অপাদান কারকটা একটু বুঝিয়ে দিন না, আমি তো পারলাম না বুঝতে। এই দেখুন, গোপাহা এটা কর্তা আছে। এই বাক্যটার মানে কি? গোপাহা গোভ্যাহা দুগ্ধম দগ্ধি। গোপ মানে গোয়ালা, গোয়ালা হুম দুধ দহন করছে। হ্যাঁ, হুম হুম গোভ্যাহা গরুর থেকে। হুম এই আচ্ছা তো গরুর থেকে, এর থেকে অর্থ বোঝালেই তো আমরা অপাদান কারক দেখেছি। আচ্ছা আচ্ছা, আর পঞ্চমীর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে গোভ্যাহা, পেরেছি, পঞ্চমীর এবার বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে হুম এবারে সেই সেই জায়গায় আমরা কর্মকারক করলাম, এই হুম নিয়ম লাগিয়ে। কর্মকারক হলে দ্বিতীয়ার বহুবচন হয়ে যাবে, যেহেতু এখানে পঞ্চমীর হুম বহুবচন ছিল। সেই জন্য গাহা, গাম গাবৌ গাহা। ঠিক আছে, এটা দেখুন দেখি পরেরটা, এটা দেখুন দেখি পারেন নাকি। বালিকা বৃক্ষেভ্যः পুষ্পম চিনোতি। বৃক্ষাহা হয়ে যাবে, ওটা বৃক্ষভ্যः। তো বালিকা বৃক্ষাহা পুষ্পম চিনোতি। একটু ভুল হয়ে গেল তো। বৃক্ষম বৃক্ষভ্যः। হবে, বৃক্ষম হ্যাঁ, হবে, বৃক্ষম। বৃক্ষম। বৃক্ষম, আচ্ছা বৃক্ষম। না, এটাও ভুল হয়ে গেল। বৃক্ষান। না, বৃক্ষান। বৃক্ষান। বৃক্ষান, বৃক্ষান। একটু কনফিউজ। হ্যাঁ, এটা মনে হয় ঠিক হলো, বৃক্ষান। আগের গুলো ভুল বুঝতে, প্রথম হচ্ছে প্রথমটা আপনি প্রথমা করেছেন, দ্বিতীয়া করেননি। হ্যাঁ দ্বিতীয়টায় দ্বিতীয়া করলেন, কিন্তু এক বচন করে দিলেন। হ্যাঁ, এক বচন। ঠিক আছে, বৃক্ষান, যেহেতু হ্যাঁ। ওখানে পঞ্চমীর বহুবচন আছে, এখানেও দ্বিতীয়ার বহুবচন করতে হবে। ঠিক আছে, বৃক্ষান, বালিকা বৃক্ষান পুষ্পম চিনোতি। ঠিক আছে, পরেরটা দেখুন। ভৃত্যঃ গ্রাময়োঃ ভারম বহতি। কি হয় বলুন? গ্রামৌ, তাহলে ওটা হবে ভৃত্যঃ গ্রামৌ। গ্রামৌ গ্রামৌ ভারম ভারম বহতি। ভারম বহতি। একদম একদম ঠিক আছে। সবাই বুঝতে পেরেছেন এটা? না বুঝতে পারলে জিজ্ঞাসা করুন। ভৃত্যঃ গ্রাময়োঃ ভারম বহতি হয়েছিল, সেখান থেকে ভৃত্যঃ গ্রামৌ ভারম বহতি হলো। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। পরেরটা বলুন দেখি। পরেরটা বলুন। শিষ্যভ্যः, ওটা শিষ্যান হয়ে যাবে তাহলে, রামান তো এরকম শিষ্যান হবে। তাহলে বলুন, বা পুরো বাক্যটা বলুন। গুরুঃ শিষ্যান ধর্মম ব্রুতে। ধর্মম ব্রুতে, একদম একদম ঠিক আছে। গুরুঃ শিষ্যান ধর্মম ব্রুতে। এটা বলুন, শেষ বাক্য। এটা নপুংসকলিঙ্গ তো স্যার না? তন্ডুলম, তন্ডুলানি হ্যাঁ হবে তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পাচকঃ তন্ডুলানি ওদনম পচতি। এখন তো স্যার করছি, পরে কিন্তু ভুলে যাই সব। স্যার গ্রাম শব্দটা কোন শব্দের মতন? গ্রাম না গ্রামম, মানে আর কি নপুংসক? গ্রাম, রাম শব্দের মতো হবে। আচ্ছা, রামঃ রামৌ রামাঃ, গ্রামঃ গ্রামৌ গ্রামাঃ। ঠিক আছে, কেউ কি জয়েন হচ্ছেন নাকি? তো স্যার একটা প্রশ্ন করি এবার। বলুন। এই পাচকঃ তন্ডুলানি ওদনম পচতি, তো এটা কর্তরি বাচ্য হলো, তাই তো? তাহলে এটা আমি যদি কর্মণি করি তো তন্ডুলানি, তো এটা তন্ডুলানি থাকবে, তাই না?
হ্যাঁ হ্যাঁ তাই থাকবে। আর ওদানামটা ওদানামই থাকবে। পাচকেন ওটা না, তন্ডুলানি ওদানাম পচ্যতে। না ওটা আমি ওই নিয়মটা বলবো, ওখানে নিয়ম আছে একটা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, না আমি জাস্ট এমনি ট্রাই করছিলাম সেই জন্য। হ্যাঁ ওখানেই মানে কোন কর্মে ওটা প্রথমা হবে, কোন কর্মটা হবে না, ও সেখানে একটা হ্যাঁ নিয়ম হ্যাঁ, আছে। ওকে ওইটুকুই ওকে, নিয়মটা হ্যাঁ আছে, হ্যাঁ। ঠিক আছে, আর কোনো ওইটাই নিয়ম আছে, ওটা বলছি আমি। আচ্ছা আচ্ছা, তাহলে এবারে তাহলে আপনারা এইটা তো এইটা পারছেন যে হ্যাঁ এমনিতে যেই বাক্যগুলোতে অপাদান প্রভৃতি কাজ হচ্ছে সেটার জায়গাতে আমি আহ, এই নিয়ম অনুসারে আমি কর্মকারক করে দিচ্ছি, যে দ্বিতীয়া করছি, এটা আপনারা বুঝতে পেরেছেন। এইবারে যেটা প্রথম প্রশ্ন করে হয়েছিল যে এবারে যে এতগুলো বাক্য করলাম সেখানে যদি আমি বলি যে এই ছাত্রা জনম গ্রন্থম ইয়াচাতে এখানে বাচ্য পরিবর্তন করতে হবে, তাহলে কি হবে, ঠিক আছে, সেখানে কি নিয়ম কাজে লাগবে সেই প্রশ্ন। তখন ব্যাপারটা হচ্ছে, তখন একটা লাইন আমি দেখুন লিখে রেখেছি আমি, সেটা একটু মনে রাখতে হবে। কি লাইন দেখুন, গৌণে কর্মণি দুষ্যাদেহে প্রধানে নিহৃকৃষ্বহাম। গৌণে কর্মণি দুষ্যাদেহে প্রধানে নিহৃকৃষ্বহাম। দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ এবারে গৌণ কর্ম আর প্রধান কর্ম, দুই সাদির ক্ষেত্রে গৌণ কর্ম, আর নিধি কৃষ পাহাম এইসবের ক্ষেত্রে হচ্ছে আমার মুখ্য কর্ম। হুম। স্যার আবার এবার বলুন, আবার বলুন। হ্যাঁ বলছি, দুহিয়াদির ক্ষেত্রে গৌণ কর্ম আর নিহ্রি কৃষ্ণহামের ক্ষেত্রে আমার মুখ্য কর্ম। এবারে এবারে আপনি একটু এই লিস্টটা খেয়াল করুন, যে লিস্টটা আমি দিয়ে, এই লিস্টটা যে আছে এখানে দেখুন, আমি 16টা ধাতুকে আমি একসাথে লিখিনি, খেয়াল করবেন। 12টা ধাতু একসঙ্গে লিখেছি, তবে 4টে ধাতু পরে লিখেছি, দেখেছেন? এইটার কারণই এটা যে বাচ্য পরিবর্তনের ক্ষেত্রে প্রথম 12টা ধাতুর জন্য আলাদা নিয়ম রয়েছে, শেষ 4টে ধাতুর জন্য আলাদা নিয়ম রয়েছে, ঠিক আছে। প্রথম 12টা মানে প্রথম লাইনের ধাতুগুলো দুহ ইয়াচ পচ দান রুধির প্রাচ্ছি চিব্রু শ্বাস জিমত মুষ, এই 12টা ধাতুর জন্য আলাদা নিয়ম। আর শেষ 4টে নি হি কৃষ বাহ, এই 4টের জন্য আলাদা নিয়ম। এই জন্যই দুটো গ্রুপে ভাগ করেছি আমি, দুটো গ্রুপে ভাগ করে লেখা হয়েছে, ঠিক আছে। প্রথম 12টা আলাদা করে লেখা হয়েছে, পরের 4টে আলাদা করে লেখা হয়েছে। কি আলাদা নিয়ম আছে না, সেই নিয়মটা এখানে বলা হয়েছে। গৌণে কর্মণি দুষ্যাদেহে প্রধানে নিধি কৃষ্ণহাম। গৌণে কর্মণি দুষ্যাদেহে প্রধানে নিধি কৃষ্ণহাম, ঠিক আছে। মানে দেখুন এই যে প্রত্যেকটা বাক্য দেখুন, সেখানে দুটো করে কর্ম রয়েছে। এবারে তার মধ্যে একটা গৌণ কর্ম আছে আর একটা মুখ্য কর্ম আছে, ঠিক আছে। দুটো কর্মের মধ্যে একটা গৌণ কর্ম আছে আর একটা মুখ্য কর্ম আছে। হুম। এটা কোনটা গৌণ কর্ম কোনটা মুখ্য কর্ম, যেই কর্মটা প্রথম থেকে ছিল কর্ম হিসেবে সে হচ্ছে প্রধান কর্ম, যেটা প্রথম থেকেই কর্ম ছিল সেটা হচ্ছে প্রধান কর্ম বা মুখ্য কর্ম। আর গৌণ মানে হচ্ছে প্রধান নয়, গৌণ। গৌণ কোনটা, যেটা আগে অন্য কোনো কারক ছিল তাকে পরিবর্তন করে কর্মকারক করা হয়েছে, সেটা হচ্ছে গৌণ কর্ম। বোঝা গেছে? মানে যেটা প্রথম থেকেই কর্ম ছিল সেটা হচ্ছে মুখ্য কর্ম, আর যেটা আগে অন্য কোনো কারক ছিল সেখান থেকে পরিবর্তন করে আমি কর্মকারক করেছি সেটা হচ্ছে গৌণ কর্ম, ঠিক আছে। তাহলে এই ছাত্র জনম গ্রন্থম ইয়াচাতে, এই বাক্যে কোনটা গৌণ কর্ম কোনটা মুখ্য কর্ম যদি একটু বলেন তাহলে ভালো হয়। জনমটা হচ্ছে তাহলে গৌণ কর্ম, আর ইয়াচাতে হচ্ছে মুখ্য কর্ম। হম, গ্রন্থম। ইয়াচাতে নয়, গ্রন্থম মুখ্য কর্ম। গ্রন্থম 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 সরি, হচ্ছে মুখ্য কর্ম আর হ্যাঁ জনম হচ্ছে গৌণ কর্ম। গৌণ কর্ম। এই বাক্যটা বলুন, জনঃ গ্রামম অশ্বম নয়তি, কোনটা গৌণ কোনটা মুখ্য? এখানে ওই গ্রামামটা হচ্ছে গৌণ আর হুম, অশ্বমটা মুখ্য। মুখ্য। এটা বলুন, সবাই বলুন, সবাই ট্রাই করুন।
যেটা এটাই বলুন। চেঞ্জ করে দিচ্ছি, যার থেকে চেঞ্জ করছি আবার সেটাই তাহলে গৌণ হয়ে যাচ্ছে, গৌণ হচ্ছে, একদম আর যেটা কর্ম ছিলই সেটাই তাহলে মুখ্য কর্ম। মুখ্য কর্ম হয়ে যাচ্ছে, একদম। সবার বোঝা গেছে? এটা ক্লিয়ার তো? হ্যাঁ, ক্লিয়ার এবার স্যার। হ্যাঁ, এইবারে আপনাদের এই নিয়মটা দেখতে হবে। গৌণে কর্মণি দুষ্যাদেহে প্রধানে নিহি গ্রীষ্মহাম। দুহ প্রভৃতি 12টা ধাতুর ক্ষেত্রে গৌণ কর্মে প্রথমা হবে। নি প্রভৃতি 4টে ধাতুর ক্ষেত্রে প্রধান কর্মে, মুখ্য কর্মে প্রথমা হবে। গৌণে কর্মণি দুষ্যাদেহে প্রধানে নিহি গ্রীষ্মহাম। গৌণ কর্মে প্রথমা হবে দুহ প্রভৃতি 12টা ধাতুর ক্ষেত্রে। প্রধান কর্মে প্রথমা হবে নি হ্রি কৃষ বহ এই 4টে ধাতুর ক্ষেত্রে। বোঝা গেছে নিয়ম? এবারে দেখুন, এবারে নিয়ম এবারেই কাজে লাগান। তাহলে ছাত্র জনম গ্রন্থম ইয়াচতে, এখানে আপনারা বললেন জনম এটা হচ্ছে গৌণ কর্ম, গ্রন্থম এটা হচ্ছে মুখ্য কর্ম। তাহলে প্রথমা কোথায় হবে? গৌণ কর্মে না মুখ্য কর্মে? গৌণকর্মে। গৌণ কর্ম কি? জনাহ, জনাত, জনাহ, জনম। জন, তাহলে এখানে জনম। প্রথমা হবে। তাহলে পরিবর্তন করলে কি হবে? ছাত্রটা হয়ে যাবে ছাত্রেণা। হ্যাঁ ছাত্রেণা হ্যাঁ, জনাহ জনহ গ্রন্থম ইয়াচ্যতে। গ্রন্থম ইয়াচ্যতে। বোঝা গেল? দেখুন সবাই বুঝতে পারছেন কিনা? স্যার প্লিজ আবার আর একটু বোঝান, আমি অফলাইন হয়ে গেছিলাম স্যার। আমি বুঝতে পারিনি স্যার। আচ্ছা, এবার বলছি দেখুন। কোনটা স্যার গৌণ কর্ম? শুরু থেকে 2-3 মিনিট আমি একটু অফ হয়ে গেছিলাম স্যার। আচ্ছা, প্রথম বুঝতে হবে যে কোনটা গৌণ কর্ম আর কোনটা মুখ্য কর্ম। ঠিক আছে? গৌণ কর্ম কোনটা আর মুখ্য কর্ম কোনটা? যেটা প্রথম থেকেই কর্ম ছিল সেটা হচ্ছে মুখ্য কর্ম, যেটা আগে থেকেই কর্ম ছিল। যেমন ছাত্র জনাৎ গ্রন্থমই আছে, এখানে গ্রন্থমটা সেখানেও কর্ম ছিল, পরের বাক্যতেও কর্ম আছে, সেখানে সেটা হচ্ছে মুখ্য কর্ম। আর যেটা আগে অন্য কোনো কারক ছিল তাকে পরিবর্তন করে এই নিয়ম কাজে লাগিয়ে কর্মকারক করা হয়েছে, সেটা হচ্ছে গৌণ কর্ম। যেমন জনাৎ ছিল আগে অপাদান কারক, সেটাখান থেকে পরিবর্তন করে আমি জনম করেছি, এটা হচ্ছে গৌণ কর্ম। তাই যেটা পরিবর্তন করে কর্ম করা হয় সেটা গৌণ কর্ম, আর যেটা প্রথম থেকেই কর্ম ছিল সেটা হচ্ছে মুখ্য কর্ম। বোঝা গেছে কাকে মুখ্য কাকে গৌণ বলে? বোঝা গেছে কি? হ্যাঁ স্যার। মানে মণি স্যার, ম্যাডাম বুঝতে পারছেন? হ্যাঁ মানে আমি কর্মকারক ছাড়া মানে তৃতীয়া চতুর্থী পঞ্চমী আমি যে কোনোই বিভক্তি নিই তার থেকে সেটা গৌণ হবে, তাই তো? হ্যাঁ, সেখান থেকে যেটা আমি পরিবর্তন করছি, কর্ম করছি এটাকে, এই নিয়ম, সেটা হচ্ছে গৌণ কর্ম। আর যেটা প্রথম থেকে ছিল কর্ম সেটা মুখ্য কর্ম। বোঝা আচ্ছা, গেছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে হ্যাঁ। এই বাক্যে ছাত্র জনম গ্রন্থম ইয়াচতে, এই বাক্যে কোনটা গৌণ কোনটা মুখ্য কর্ম বলুন দেখি। ছাত্র জনম গ্রন্থম ইয়াচতে, এই বাক্যে কোনটা গৌণ কর্ম কোনটা মুখ্য কর্ম? গৌণ কর্ম হচ্ছে জনম আর মুখ্য কর্ম গ্রন্থম। গ্রন্থম। মণি ম্যাডাম বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝলাম, কিছুটা বুঝতে পারছি। গ্রন্থমটা আগে থেকেই তো কর্ম ছিল, ছিল, হ্যাঁ তাই। তাহলে ওটা মুখ্য কর্ম হবে। হ্যাঁ আর জনাতটা আগে অপাদান ছিল, এখন আমি কর্ম করলাম, তাহলে ওটা কি হবে? ওটা হ্যাঁ, ওটা গৌণ কর্ম হলো। গৌণ হবে। এই জন্য জনমটা হ্যাঁ, গৌণ কর্ম, গ্রন্থটা মুখ্য কর্ম। পরের বাক্যে দেখুন গ্রামম, এটা হচ্ছে গৌণ কর্ম হবে, কারণ আগে গ্রামে ছিল সেখান থেকে গ্রামম করলাম, গৌণ কর্ম। আর অশ্বম আগে থেকেই কর্ম ছিল বলে এটা হচ্ছে মুখ্য কর্ম। মুখ্য বুঝতে কর্ম, পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এতটা বোঝা গেছে। এইবারে নিয়মটা হচ্ছে, এইবারে এই লাইনটা খেয়াল করুন, যে লাইনটা আছে গৌণে কর্মণি দুষ্যাদেহে প্রধানে নিহি কৃষ্ণহাম। দুহ প্রভৃতি, দেখুন এখানে আমি ধাতুগুলোকে দুটো গ্রুপে ভাগ করেছি বললাম। প্রথম গ্রুপে আছে 12টা ধাতু, পরের গ্রুপে আছে 4টে ধাতু। তাহলে এই প্রথম 12টি ধাতুর ক্ষেত্রে মানে দুহ, ইয়াচ, পচ, দন, রুধি, প্রচ্ছি, চি, ব্রু, শ্বাস, জি, মথ, মুষ, এই 12টি ধাতুর ক্ষেত্রে গৌণ কর্মে প্রথমা হবে। আর নি, হ্রি, কৃষ, বহ, এই 4টে ধাতুর ক্ষেত্রে মুখ্য কর্মে প্রথমা হবে। তাহলে প্রথম 12টি ধাতুর ক্ষেত্রে গৌণ কর্মে প্রথমা হবে,
শেষ চারটে ধাতুর ক্ষেত্রে মুখ্য কর্মে প্রথমা হবে, এই হচ্ছে নিয়ম। বোঝা গেছে নিয়ম? এবারে নিয়মটা আমাদের কাজে লাগাতে বোঝা হবে। গেছে। এবার নিয়মটা কাজে লাগাতে হবে। দেখুন, ছাত্রঃ জনম গ্রন্থম ইয়াচতে, এই হচ্ছে আমাদের বাক্য ছিল। হ্যাঁ, এবার এই বাক্যে আপনারা কি বললেন? কোনটা গৌণ কর্ম? জনম হচ্ছে গৌণ কর্ম, আর গ্রন্থম হচ্ছে মুখ্য কর্ম। আমরা নিয়ম কি দেখলাম? দুহ প্রভৃতি 12টি ধাতুর প্রয়োগ থাকলে গৌণ কর্মে প্রথমা হবে, তাহলে মুখ্য কর্ম যেমন ছিল তেমন থাকবে, তাই তো? এবারে ইয়াচ ধাতুটা, ইয়াচতে আছে এখানে, ইয়াচ ধাতুটা কি প্রথম দলে পড়ছে নাকি দ্বিতীয় দলে পড়ছে? প্রথম দলে। প্রথম দলে। প্রথম দলে। প্রথম দলের ক্ষেত্রে নিয়ম কি? কোন কর্মে প্রথমা হয়? গৌণ কর্মে। গৌণ কর্মে। তাহলে এখানে গৌণ কর্ম কি আছে? জনাত, জনম। জনম। তাহলে কোথায় প্রথমা হবে? জনমটাই প্রথমা হবে। জনম এখানে প্রথমা হবে। তাহলে জনম প্রথমা করলে কি হয়? জনাহ। জনাহ। এই জন্য দেখুন পরিবর্তন করে কি হলো? ছাত্র কর্তা ছিল, কর্তায় কি হলো? তৃতীয়া হলো। তৃতীয়া হলে ছাত্রেণ। জনমটা গৌণ কর্ম ছিল, সেখানে প্রথমা হলো, কি হলো? জনহ। তাহলে মুখ্য কর্মতে কোনো বিষয় নেই, তাহলে মুখ্য কর্ম যেমন ছিল তেমনই থেকে যাবে। তাই গ্রন্থম ছিল, গ্রন্থমই থেকে গেল। আর ইয়াচ্যতে, এটা যেই কর্মটা প্রথমা হবে তাকে ফলো করবে। এখানে কোন কর্ম প্রথমা হয়েছে? জনহ, এটা প্রথমা হয়েছে, তাহলে একে ফলো করেছে। এটা প্রথম পুরুষের এক বচন রয়েছে, এটাও প্রথম পুরুষের এক বচন হলো। ছাত্রেণ জনহ গ্রন্থম ইয়াচ্যতে। দেখুন বুঝতে পারলেন কিনা? স্যার, এটাই তো আমরা বেসিক নিয়ম ফলো করে এসেছি এতদিন পর্যন্ত, যা কর্মবাচ্য করেছি সেরকমই কি কি হ্যাঁ, এটার আলাদা একদম নিয়ম? একদম 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 কর্মবাচ্যের নিয়মটা একই, কিন্তু হ্যাঁ। এবারে এখানে শুধু এক্সট্রা জানার কি আছে না, যেহেতু দুটো কর্ম আছে, সেই দুটো কর্মের মধ্যে কোনটায় প্রথমা করবো এইটুকুই জানার, বা বেসিক নিয়ম, তারপরে বাকি নিয়ম তো একই হবে। আচ্ছা। শুধু এখানে এক্সট্রা জানতে হবে কি যে হ্যাঁ। গৌণ কর্ম আর মুখ্য কর্ম দু ধরনের কর্ম আছে, তার মধ্যে কোন কর্মে প্রথমা করবো এইটুকুই এখানে এক্সট্রা জানতে হবে। বাকি কর্তায় তৃতীয়া হবে, কর্মে প্রথমা হবে, ক্রিয়াপদ কর্ম অনুসারে সাথে একই জিনিস, সেখানে কোনো চেঞ্জ নেই। তো স্যার এখন, হ্যাঁ, এটাতে যদি যেমন কোনো তৃতীয়া লেগে গেল, এতে তৃতীয়া বিভক্তি, তো তাহলে সেই ক্ষেত্রে মানে আমি এখন বুঝতে পারছি না। আমি তো এটা সিম্পল করলাম, জনাহ গ্রামে অশ্বন্নয়তি। তো যদি অশ্বাহ কোনো আরো কিছু দ্বারা নিয়ে যাওয়া হতো, কোনো কিছুর দ্বারা, তো তাহলে কি তখন সেই দ্বারা যেটা আসতো কিছু, সেটাও কি চেঞ্জ হতো? না না, না, কেন সেটা চেঞ্জ হবে? আলাদা এখন নিয়ম? এখন এখন ধরুন, এখন এই বাক্যটায় ধরুন জনহ গ্রামে অশ্বম নয়তি, এটা বলছেন তো, এখানে ধরুন আমি দিলাম হ্যাঁ। রজ্জুয়া, রজ্জুর দ্বারা, তাই তো? জনহ গ্রামে রজ্জুয়া, দড়ির দ্বারা বেঁধে অশ্বকে নিয়ে যাচ্ছে, হলো? হ্যাঁ। হ্যাঁ। তাহলে এখানে রজ্জুয়া, এটা রজ্জুয়াই থাকবে। বোঝা গেছে? রজ্জুয়াই থাকবে। তো এই রজবা যেটা নেওয়া হলো, তাহলে এটা কি মানে কোন বিভক্তিতে আসবে? এটা মানে তৃতীয়া, করণ তৃতীয়া। কারো, তৃতীয়া করণ কারণ। তো সেটা তাহলে করণ আমরা কারো কি থাকবে? চেঞ্জ করলে ওটা করণ, ওখানে কোনো চেঞ্জ হবে না। দেখুন, বাচ্য পরিবর্তনের ক্ষেত্রে কর্তা, কর্ম এবং ক্রিয়াপদে চেঞ্জ হয়। বাকি বাক্যে যত কারকই থাকুক না কেন, সমস্ত কারকই এক। যেমন ছিল তেমন থাকবে, এখানে কোনো চেঞ্জ হবে না। বুঝা গেছে? স্যার কোন বাক্যে রাজবাটা একটু করণ কারকে কোন জায়গাটায় আসছে স্যার? মানে প্রথম, মানে এটা আসলে মূল এটা শব্দটা হচ্ছে, তো বলুন না। এটা উকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, ধেনু রজ্জু। শব্দের মত। উকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, ধেনু শব্দ। সেখানে যেমন আচ্ছা, ধেনবা, রজ্জু শব্দটা। রজ্জু শব্দ, রজ্জু, রজ্জু ধেনু, শব্দ। ধেনবা, রজ্জুয়া, এইভাবে হয়। ঠিক আছে? আচ্ছা। তো আমার তো এখানে বিষয় বলার বিষয় এটাই যে এরপরে বাক্যে হাজারটা কিছু থাকতে পারে, সেখানে কিন্তু কোনো চেঞ্জ হয়। এখন আমি যদি বলি আপনাকে যে এই বাক্যটাও বাচ্য পরিবর্তন করুন, এই প্রথম বাক্যটাতে ছাত্রঃ জনাৎ গ্রন্থম ইয়াচতে, এই বাক্যটা বাচ্য পরিবর্তন করলে কি হয় বলুন দেখি? ছাত্রেণ
জনাত গ্রন্থঃ আচ্ছা, হ্যাঁ, এখানে কোনো ভাবার বিষয় নেই, এখানে একটাই কর্ম আছে, গ্রন্থম। জনাত তো এখানে কর্ম নয়, তাহলে গ্রন্থ এখানে প্রথমা হলো, ক্রিয়াপদ কর্ম অনুসারে চললো, আর কর্তা তৃতীয়া হলো। তার বাইরে যা কারক আছে, যা কিছু রয়েছে, সেটা যেমন ছিল তেমন আমাকে রেখে দিতে হবে, কোনো সেখানে চেঞ্জ হবে না। জনাত এখানে অপাদান ছিল, অপাদান রেখে দিন, কোনো চেঞ্জ করতে হবে না ওখানে। এখানে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে এক্ষেত্রে যখন আমি এই নিয়মটা কাজে লাগিয়ে দুটো কর্ম করে দিচ্ছি, তখন একটা সংশয় হবে যে আমি কোন কর্মে প্রথমা করব। সেই জন্য এই নিয়মটা মাথায় রাখতে হবে যে দুহ প্রভৃতি 12টি ধাতুর প্রয়োগ থাকলে গৌণ কর্মে প্রথমা হবে, নিপ প্রভৃতি 4টে ধাতুর প্রয়োগ থাকলে মুখ্য কর্মে প্রথমা হবে, এইটুকুই। বাকি যেমন নিয়ম ছিল তেমন নিয়ম। ঠিক আছে, বোঝা গেছে? এই বাক্যটা করুন দেখি। স্যার এই চেঞ্জ বলুন। করার দরকার আছে কি? এরকম প্রয়োগ হয় প্রচুর, এই এইরকম ধাতুর প্রচুর প্রয়োগ আছে, দ্বিকর্ম ধাতুর প্রয়োগ প্রচুর আছে, প্রচুর করে, তাই জানতে হবে, তাই না? এখন আপনারা যা জানেন তা দিয়ে কিন্তু কাজ চলে যাবে, আমি সবই করতে পারি এখন এদিক সেদিক করে, কিন্তু নতুন নতুন প্রয়োগ জানতে হবে, তো অনেক ভাবে প্রয়োগ করতে হবে। একভাবেই যদি করেন তাহলে এত কিছু দিয়ে নিতে লাভ নেই। তবে তো জানেন তাই বলে লং লকার জানবেন না, সেটা তো কোনো ব্যাপার নয় না। বিভিন্ন রকম সত্যির প্রত্যয়, তাহলে সত্যির প্রত্যয় তো এমনি লট লকার দিয়েই সত্যির প্রত্যয়ের অর্থ বোঝানো যায়। সত্যির প্রত্যয় সেটা মানে ওটা খুব একটা দরকারি নয়, কিন্তু জানতে হবে, কারণ ওটা বিভিন্ন জায়গাতে কাজে লাগে। আপনাকে তো বিভিন্ন ভয়ে বাক্যগুলো প্রয়োগ করতে হবে, তাই না? আচ্ছা, এবার জনহ গ্রামম অশ্বম নয়তি। হ্যাঁ, জনহ গ্রামম অশ্বম নয়তি। এখানে এই বাক্যে দেখুন দেখি, এই বাক্যে কোনটা গৌণ কোনটা মুখ্য? মুখ্য অশ্বম হলো, আর গৌণ গ্রামম গ্রাম, গ্রামম, গ্রামম। তাহলে আচ্ছা, তাহলে গ্রামম গৌণ গ্রাম। গ্রামমই থাকবে এটা। এবার দাঁড়ান, এবারে স্টেপ বাই স্টেপ যাই। এবার হচ্ছে নয়াতি, এইটা কোন দলে আছে? প্রথম দলে না দ্বিতীয় দলে আছে? দ্বিতীয় দলে আছে। দ্বিতীয় আচ্ছা, দলে আছে, হ্যাঁ, দ্বিতীয় দলে আছে। তাহলে দ্বিতীয় দলে থাকলে কোন কর্মে প্রথমা হবে, গৌণতে না মুখ্যতে? মুখ্যতে। মুখ্য কর্ম মুখ্যতে। যেটা সেটা তাহলে প্রথম। মুখ্য কর্ম কি আছে? অশ্বম। অশ্বম। তাহলে কোথায় প্রথমা হবে? অশ্বম এখানে প্রথমা হবে। তাহলে কি হবে বলুন? জনহ হয়ে যাবে, জনহ গ্রামে, জনহ না জনেন হয়ে যাবে, তাহলে জনেনা জনেনা গ্রামম গ্রামম অশ্বহ অশ্বহ নিয়তে। নিয়তে। বোঝা গেছে? জনেন গ্রামম অশ্বহ নিয়তে। সকলে বুঝতে পেরেছেন এটা? মানে হরে এটা কিরকম, যে প্রধান কর্ম সে তখন প্রথমা হবে। হ্যাঁ, নি হ্রি কৃষ বহ এই 4টে ধাতুর প্রয়োগ থাকলে যেটা প্রধান কর্ম মুখ্য কর্ম সেখানে প্রথমা হয়। আচ্ছা, তাহলে গৌণ কর্মটা যেমন ছিল তেমন থেকে যাবে। বোঝা গেছে? আচ্ছা স্যার এখানে স্যার যদি বলুন। আমরা এটা করলাম, এটাতে তো আমরা এটার দ্বারা কি বোঝাচ্ছে? গ্রামম অশ্বহ নিয়তে। হুম, এটা মানে এটার দ্বারা কি? আমরা কি অর্থ বাক্যের বুঝতেছি? মানে মনে করেন যে এক এটাই থাকলো, এটাই মানে কর্মনীতিই থাকলো, এটা আমরা অর্থ কি ধরবো? জনহ গ্রামে অশ্বম নয়তি, এইটা এই বাক্যের যা অর্থ আপনাকে এই বাক্যে সেই অর্থ ধরতে হবে। একজন মানুষের দ্বারা গ্রামে ঘোড়াকে নিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা, আমরা তো ওটা ইয়াও হতে পারে যে জনহ গ্রামাত অশ্বম নয়তি। না, সেরকম আচ্ছা অর্থ আচ্ছা, বিভক্তিত দ্বারা সেরকম করতে হবে। যদি আপনি বলেন যে গ্রাম থেকে নিয়ে যাচ্ছে, তাহলে গ্রামাত বলতে হবে। এখানে গ্রামে নিয়ে যাচ্ছে বলে গ্রাম অধিকরণ করা হয়েছে, ঠিক আছে? যদি আপনি এরকম বাক্য আপনার বিবক্ষা থাকে যে হ্যাঁ গ্রামাত বলবো, তাহলে বলতে পারেন, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, আচ্ছা স্যার। সেটা কোন প্রসঙ্গে বাক্যটা প্রয়োগ করা হয়েছে সেটা দেখে বুঝতে হবে। স্যার, যদি কোনো প্রসঙ্গ না থেকে শুধু এই বাক্যটা দেয়া থাকে, জনেনা গ্রামম অশ্বহ নিয়তে, নিয়ে হ্যাঁ, এবার এটাকে বলা হলো যে এটাকে আপনি করুন,
বাচ্য পরিবর্তন করুন। হ্যাঁ, সেক্ষেত্রে আমি গ্রামমের অর্থটা কি ধরব? দেখুন, জনেনা গ্রামম অশ্বহ নিয়তে, এই বাক্যটাই শুধু আছে, ঠিক আছে? হ্যাঁ, এটা আপনাকে বলা হলো বাচ্য পরিবর্তন করতে। হ্যাঁ, হুম এটা আপনি জনেনা গ্রামম অশ্বহ নিয়তে, এইটা তো স্বাভাবিক বাক্য মনে হচ্ছে না দেখে, তাই না? গ্রামম আছে, অশ্বহ আছে, নিয়তে আছে, তাহলে বোঝাই যাচ্ছে যে এখানে কিছু একটা এদিক সেদিক আছে। কি আছে? তখনই আপনি দেখবেন যে এই বাক্যটার মানে কি হতে পারে। জনেনা গ্রামম অশ্ব, একটা মানুষ, গ্রাম ঘোড়া, নিয়ে যাওয়া, ঠিক আছে? তাহলে গ্রামকে তো ঘোড়াতে নিয়ে যাওয়া হবে না, তাহলে গ্রামে বা গ্রাম থেকে ঘোড়াকে নিয়ে যাচ্ছে একটা মানুষ, হ্যাঁ, এরকম অর্থ এখানে আসবে। দুটো অর্থ হতে পারে, সেই জন্য কোনটা আমরা নেবো, মানে যে কোনো গ্রাম একটা থেকে নিতে পারি। হতে গ্রাম থেকে হতে পারে, গ্রামেও হতে পারে, তাই তো? এটা বলছেন তো? হ্যাঁ, এটাই হ্যাঁ, বলছি। সেটা 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 আপনার ইচ্ছে, এখানে কোনো নির্বন্ধ নেই যে এটাই করতে হবে। আপনি যেটা নিতে পারেন সেটা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এখন ধরুন যেসব সমস্ত শব্দের দুটো করে অর্থ হয়, যেমন ধরুন আছে সৈন্ধবম, একটা প্রসিদ্ধ শব্দ সৈন্ধবম। সৈন্ধবম শব্দের অর্থ ঘোড়াও হয়, আবার সৈন্ধবম মানে এই যে সৈন্ধব লবণ, আমরা সৈন্ধব লবণ ইউজ করি আমরা, সৈন্ধব লবণ, সেই সৈন্ধব লবণমপি সৈন্ধবম সৈন্ধব লবণকেও সৈন্ধব বলা হয়। আবার সৈন্ধব মানে ঘোড়াও, ঠিক আছে? এখন যদি বলে সৈন্ধবম আনায়া, তখন কেউ ঘোড়াকেও আনতে পারে, আবার কেউ লবণও আনতে পারে, ঠিক আছে? স্যার, এবারে যদি একটা কেউ কথা। খেতে বসে, এবার যদি কেউ খেতে বসে বলে যে সৈন্ধব আনা, তাহলে কি হবে? তাহলে লবণ আনবে, কেউ ঘোড়া আনবে না। আবার কেউ যদি রাস্তায় দাঁড়িয়ে বলে আপনাকে সৈন্ধব, তাহলে কি বুঝতে হবে? তাহলে ঘোড়াকে আনতে বলছে। তাহলে সেরকম প্রকরণ যদি থাকে, কোনো প্রসঙ্গ থাকে, তাহলে আপনি মানে বুঝতে পারবেন। আর যেখানে প্রসঙ্গ থাকবে না, সেখানে আপনি আপনার ইচ্ছে মতোই অর্থ নিতে পারেন, সেখানে কোনো অসুবিধা নেই। স্যার, স্যার, একটা কথা বলবো। হ্যাঁ, বলুন। এমনি মানে বলছি যে সৈন্ধব কথাটার অর্থ তো নিশ্চয়ই সিন্ধু থেকে এসছে, যেটা সমুদ্র থেকে জাত। সেই হ্যাঁ, হ্যাঁ, অর্থে হ্যাঁ। যদি হয়, তাহলে শুধু ঘোড়া বা ওই লবণ কেন, আরো অনেক কিছু হতে পারে। সেই জন্য আমাদের মনে এবারে হয় কনটেক্সটটা দেখতে হবে। এবারে দেখুন, অনেক শব্দের যদি ব্যুৎপত্তি দেখেন, তাহলে প্রত্যেকটা শব্দের অর্থে অনেক কিছু হতে পারে। যেমন ধরুন রামহ, এই যে আপনার প্রসিদ্ধ শব্দ রামহ শব্দ কোন কোন অর্থে জানেন? আমরা জানি যে দশরথের পুত্র রাম বা পরশুরাম, তাই তো? এইভাবে অর্থ জানি, কিন্তু রামহ মানে কি? রমন্তে যোগিনঃ অস্মিনিতি রামাহ, যোগীরা যেখানে রমণ করেন তাকেই রাম বলে। তাহলে সেই অর্থেতে রাম শব্দের অর্থ অনেক কিছু হতে পারে। এই জন্য বুঝতে পারছি। একটা একটা কথা হচ্ছে, একটা আছে রূঢ়ি। রূঢ়ি এই জন্য বলে রূঢ়ি। একটা শব্দের অর্থ অনেক কিছু হতে পারে, কিন্তু প্রত্যেকটা শব্দেরই একটা রূঢ়ি অর্থ আছে। যেমন ধরো পঙ্কজম, প্রসিদ্ধ উদাহরণ পঙ্কজম। পঙ্কজম মানে কি হতে পারে? পঙ্কে জাতম, যেটা পাকে উৎপন্ন হয় তাকে বলে পঙ্কজ, তাই তো? তাহলে পাকে তো পোকামাকড়ও হয়, তাহলে পোকামাকড়কে পঙ্কজ বলতে পারবো? পারবো না। কেননা পঙ্কজ শব্দটা যদিও তার যৌগিক, যদিও তাকে আমি যদি ভাঙি তাহলে পাচ্ছি যে পঙ্কে উৎপন্ন হয় বলে তাকে পঙ্কজ বলে, কিন্তু তার রূঢ়ি সেটা প্রসিদ্ধ কোন অর্থে রয়েছে? সেটা প্রসিদ্ধ রয়েছে পদ্য অর্থে, ঠিক আছে? ওই জন্য এই জন্য রূঢ়ি বা প্রসিদ্ধিকেও এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। যেই শব্দটা যেই অর্থে প্রসিদ্ধ, সেই শব্দের সেই অর্থেই প্রয়োগ হয়। যদিও ভাঙলে হয়তো অনেক অর্থেই বোঝা যেতে পারে, তাও ঠিক আছে। হ্যাঁ স্যার। হুম, আচ্ছা। এবার পরের বাক্যটা সন্দীপবাবু বলুন দেখি, করুন, পরিবর্তন করুন। ছাত্রঃ জনম গ্রন্থম প্রার্থয়তে, এখানে আপনি বাচ্য পরিবর্তন করুন।
স্যার ছাত্রেণ হুম জনাৎ গ্রন্থম পাঠয়তে। না না, বাচ্য পরিবর্তন করুন। ছাত্রः জনম গ্রন্থম প্রার্থয়তে, এটা বাচ্য পরিবর্তন করুন। তাহলে তাহলে প্রথমে তো ছাত্রেণ, ছাত্রেণ হবে, ছাত্রেণ হবে। তারপরে আহ, এখানে কোন কর্ম প্রথম হবে বলুন, যে গৌণ না মুখ্য? পাঠয়তে। মুখ্যতে হবে। যাচন করা, এটা 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 গৌণতে হবে। গৌণতে হবে। গৌণ। যাচনা করা প্রথম দলে পড়ছে তো, হ্যাঁ, প্রার্থনা করা। তো গৌণ কর্ম কোনটা কি আছে? ও আচ্ছা, ছাত্রেণ জনঃ জানা। গ্রন্থম জনঃ পাঠয়তে। হুম, গ্রন্থম প্রার্থয়তে। প্রার্থয়তে না, কি হবে? প্রার্থ্যতে। কর্ম না, আরেকটা ইয়ে প্রার্থ- আছে, যেটা পাঠয়তে। প্রার্থ্যতে, প্রার্থ্যতে হয়, ঠিক আছে, প্রার্থ্যতে। প্রার্থ্যতে, প্রার্থ্যতে। আচ্ছা, ছাত্রেণ জনঃ গ্রন্থম প্রার্থ্যতে। এটা নুপুর ম্যাডাম বলুন পরেরটা। এই গোপটা হ্যাঁ, সে গোপে না, তাই তো? গোপেন। এখানে তাহলে গাহা। ওটা হয়, ওটা রূপটা জানেন কি? রূপটা জানেন না, প্রথমাতে? জানি না। গাবহ, গাবহ, গা গৌঃ বাহা, গাব, গাবহ, হ্যাঁ, গাবহ গা বাহা দুগ্ধম। দুগ্ধম। এটা ইয়া দিয়ে কোথায় কিভাবে রাখবো? এটা হয় দুই, ধাতু কি আছে? দুহা, দুধ। তাই তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দুহা, তাহলে দুহিয়া, দুহিয়া, তো এইভাবে দেখুন, দুহিয়া দিয়ে কি হবে? দুই হাতে। হ্যাঁ, দুই দুই হাতে হাতে। হবে না? দুই হাতে হবে। দুগ্ধি আছে, দুগ্ধি। না, দুই হাতে, দুই হাতের রূপটা ঠিক আছে। এবার দেখুন, একটু ভাবুন, একটু ভুল আছে ছোট্ট করে। গাবাহ আছে, তাই দুই তাহলে হান্তে হবে, দুই হান্তে একদম, হবে, এটা বহু বচন। একদম আমি এটাই বলতে চাইছিলাম। দেখুন এখানে, দেখুন হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ। দুটো কর্ম, দুটো কর্ম স্যার কিন্তু এটা দুটো তো বচনে বুঝতে আছে। পারিনি। এখানে দেখুন এটা দুটো কোন কর্ম দুটো বচন বচনে আছে? আছে। দেখুন, হ্যাঁ, দুগ্ধম এটা এক বচনে আছে, গাহা এটা বহু বচনে আছে, তাই তো? আচ্ছা। গা বাহা এটা বহু বচনে আছে, দুগ্ধম এটা এক বচনে আছে। তাহলে এখন একটা প্রশ্ন হতে পারে, তাহলে কর্মবাচ্যে কর্ম অনুসারে ক্রিয়াপদ চলে, তাহলে এখানে কোন কর্ম অনুসারে চলবে? দুগ্ধ অনুসারে চলবে নাকি গাভ অনুসারে চলবে? তখন কি উত্তর হবে? না, যেই কর্মটা আমি প্রথমা করলাম সেই কর্ম অনুসারে ক্রিয়াপদ চলবে। হুম। এখানে দুগ্ধম এখানে প্রথমা করিনি, গা বাহা এখানে প্রথমা করেছি, তাহলে গা বাহা অনুসারে চলবে। তা গা বাহা এখানে বহু বচন আছে বলে এখানে বহু বচন হবে। বোঝা গেছে? হ্যাঁ এটা মাথায় রাখবে, এটা একটা মনে রাখার মতো নিয়ম, যে যেই কর্মতে প্রথমা করব সেই কর্ম অনুসারে ক্রিয়াপদটা চলবে। স্যার, এই ঠিক আছে, নিয়মগুলো একটু লিখবেন তো? আচ্ছা লিখে এত দেবো। কি করে মনে রাখবো? আচ্ছা ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, লিখে দেবো তাহলে। তাহলে গোপাহা এটা হয়ে গেল, গোপাহ গোপেনা গাবাহা দুগ্ধম দুইহান্তে। প্রিয়াঙ্কা ম্যাডাম বলুন পরেরটা। बालि बालिकया বালিকায়া चिनोति চিহ্নতি হয় চিয়াতে, চিয়াতে হয়, চয় দীর্ঘ অন্তস্থ হয় তয়কা, চিয়াতে রূপ হয়। चियते वृक्षाः বৃক্ষাः पुष्पं चीयते পুষ্পম, चीयन्ते। ঠিক, একদম খুব ভালো। বালিকায়া বৃক্ষাः পুষ্পম চীয়ন্তে, এখানেও তাই। বোঝা গেছে সবার? বুঝতে পেরেছেন তো? হ্যাঁ স্যার। হুম, পরেরটা জুয়েল বাবু বলুন। স্যার এখানে
ভৃত্যः হুম, গ্রামৌ ভৃত্যে ভৃত্যে আচ্ছা ভৃত্যেন গ্রামৌ ভারः আচ্ছা বহ্যতে পয়সাতে না, এটা একটু আলাদা হয়। ভৃত্যেন গ্রামৌ, তাই তো? ভারः ভারহ, তাই বললেন তো? হ্যাঁ এটা হবে স্যার উইষ্যতে। উহ্যতে উষ্যতে। এখানে এখানে কোন কর্মে প্রথমা হলো? গৌণ না মুখ্য? এখানে স্যার মুখ্যতে মুখ্য প্রথম কর্ম, হয়েছে। মুখ্য কর্ম, কারণ দ্বিতীয় দলে আছে। ভৃত্যেন গ্রামৌ ভারহ উহ্যতে। এখানে দেখুন গ্রামও এখানে কিন্তু দ্বিতীয় আছে, তাই না? এখানে কিন্তু গৌণ কর্মে দ্বিতীয় আছে, গ্রামও দ্বিতীয় আছে, কিন্তু ভারহ এখানে প্রথমা হয়েছে বলে এই অনুসারে ক্রিয়াপদও প্রথমায় এক বচনে হয়েছে। গ্রামও অনুসারে কিন্তু দ্বিবচনে হয়নি। বুঝতে পেরেছেন? এটা মাথায় রাখতে হবে। সন্দীপবাবু বলুন পরেরটা। সন্দীপবাবু, শুনতে পাচ্ছি স্যার, এটা গুরু শিষ্যান ধর্ম ব্রুতে, ব্রুতে। হ্যাঁ, গুরুর দ্বারা সাধু না, গুরু না, গুরু না, সাধু না, গুরু না, ব্রুতে, ব্রুতে হচ্ছে দ্বিতীয়টাতে আছে না প্রথমটাতে আছে, তাহলে গৌণ কর্ম হচ্ছে শিষ্যান। গুরুনা শিষ্যः ধর্মং ব্রূয়তে, তো হয় না, এটা কি একটা হবে, ব্রূয়তে, ব্রুয়তটা উচ্চতে হয়ে যায়, ঠিক আছে? উচ্চিয়তে। হ্যাঁ, তাহলে তাহলে কি বলুন? গুরুনা, গুরুনা শিষ্যান শিষ্যাः শিষ্যাহ ধর্মম ধর্মম উচ্চিয়ন্তে। উচ্যন্তে। এই হচ্ছে ব্যাপার। গুরুনা শিষ্যাহ ধর্মম উচ্যন্তে। নুপুর ম্যাডাম পরেরটা বলুন। পাচকেন পাচকেন এটা স্যার তন্ডুলানিটা ওইটাই থাকবে তো? হ্যাঁ, ফল শব্দের মতো যদি হয় তাই থাকবে। না তাহলে এখানে কর্তা তাহলে কাকে করব? ওদনাহা? কর্তা কি আছে? কর্তা তো পাচক। না আমি কর্তা মানে প্রথমা বিভক্তি কাকে দেব? তো আপনি বলবেন কোনটা গৌণ কোনটা মুখ্য দেখুন। এই তো বাক্য ছিল, এই তো বাক্য ছিল পাচকः তণ্ডুলैः ওদনম পচতি, তাই তো? হ্যাঁ, তাহলে কোনটা গৌণ কোনটা মুখ্য? ওদনামটা মুখ্য। ওদনমটা মুখ্য আর তণ্ডুলানিটা গৌণ, তাই তো? হ্যাঁ, কোন কর্মে প্রথম হবে? গৌণতে না মুখ্যতে? তাহলে মুখ্যতেই হবে। গুলিয়ে যাচ্ছে স্যার। ধাতু, ধাতু দেখুন কি ধাতু আছে? পচতি। অর্থাৎ কোন দলে আছে? প্রথম এরিয়াতে আছে তো, প্রথম প্রথম দলে হলে কোন কোন কর্ম প্রথমা হয়? গৌণ কর্মী। গৌণ কর্ম কি আছে? তন্ডুলানি। তাহলে কোথায় প্রথমা হবে? তাহলে তন্ডুলানিতে হবে। হলে কি হবে? তাহলে তন্ডুলানি থাকবে। তন্ডুলানি। হ্যাঁ, হ্যাঁ, ওদনম হ্যাঁ পচ্যতে। না তন্ডুলানি না পচ্যন্তে। পচ্যন্তে, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। পাচকেন তণ্ডুলানি ওদনম পচ্যন্তে। তাহলে দেখুন এবার আমি নিয়মগুলো একটা ক্রমে বলছি, দেখুন কি জিনিস। স্যার তন্ডুলানি এটা কি নপুংসকলিঙ্গ তো? এটা দুটোই হয়, পুলিঙ্গ হয় নপুংসকলিঙ্গ হয়, দুটোই হয়। আচ্ছা, না কেন তন্ডুলানি রয়েছে, আমি বললাম পচ্চনানি না পচ্চমানি এমনি কিছু হবে কি, তাই না, এটা তো ক্রিয়াপদ, ক্রিয়াপদ। এখানে তো লিঙ্গের ব্যাপার নেই। সানস টানস করছি না তো, আমরা তো শুধুমাত্র ক্রিয়াপদ ইউজ করছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ,
এবারে দেখুন তার নিয়ম আমাদের বেশি নেই, তার 4-5টা হাতে গোনা নিয়ম। কি দেখুন, প্রথমে হচ্ছে এই 16টি ধাতু রয়েছে। হুম 16টি ধাতুকে দুটো ভাগে ভাগ করা হয়, মানে দুটো দলে আছে। প্রথম দলে 12টা আছে, পরের দলে 4টে আছে। ঠিক আছে, হলো দুহ থেকে মুষ পর্যন্ত প্রথম 12টি ধাতু একটা দলে রয়েছে, আর নি থেকে বহ এই 4টে ধাতু আলাদা দলে রয়েছে। ঠিক আছে, এবারে কি মনে রাখতে হবে না, কোনটা গৌণ কর্ম কোনটা মুখ্য কর্ম এটা মনে রাখতে হবে। ঠিক আছে, যেটা আগে থেকেই কর্ম ছিল সেটা মুখ্য কর্ম, আর যেটা আগে অন্য কোনো কারক ছিল সেখান থেকে তাকে কর্মকারকে পরিবর্তিত করা হয়েছে সেটা হচ্ছে গৌণ কর্ম। হয়ে গেল। এবারে কি না, দুহ প্রভৃতি প্রথম 12টি ধাতুর ক্ষেত্রে গৌণ কর্মে প্রথমা হয়, নি প্রভৃতি শেষ 4টে ধাতুর ক্ষেত্রে মুখ্য কর্মে প্রথমা হয়। হয়ে গেল। তাহলে আপনি যখন কোনো বাক্য পাবেন সেখানে আপনাকে প্রথমেই দেখতে হবে যে ধাতুটা কোন দলে পড়ছে, সেটা দেখতে হবে। সেটা দেখে নিলেন, তাহলে বুঝে গেলেন যে প্রথম দলে না দ্বিতীয় দলে আছে। হয়ে গেল। এরপরে কি করতে হবে না, কোনটা গৌণ কর্ম কোনটা মুখ্য কর্ম সেটা বুঝতে হবে, সেটা বুঝে গেলেন। এবারে নিয়মটা মনে করতে হবে যে তাহলে এই ধাতুটা এই গণে আছে এই দলে আছে, তাহলে গৌণ কর্মে প্রথমা হবে অথবা মুখ্য কর্মে প্রথমা, সেটা বুঝে গেলেন। তাহলে সেই অনুসারে প্রথমা করলেন, অন্য যে কর্মটা সেটা তার মধ্যে থেকে গেল। এবারে ক্রিয়াপদটা যেই কর্মে প্রথমা করবেন সেই অনুসারে যাবে। এই তো হাতে গোনা 3-4টে নিয়ম আছে, এটা মনে রাখলেই হয়ে যাবে। ঠিক আছে, আমি পরের দিনে এটার উপর হোমওয়ার্ক দেবো, মানে আজকে দিয়ে দিচ্ছি হোমওয়ার্ক। তো সেখানে বাক্য থাকবে, এই ধরনের বাক্য থাকবে। আর একটা কি মাথায় রাখতে হবে, শুধুমাত্র এই 16টি ধাতুর ক্ষেত্রেই নয়, এই 16টি ধাতুর যে অর্থ সেই অর্থক অন্য ধাতু থাকলেও কিন্তু এই নিয়মগুলো কাজে লাগবে। ঠিক আছে, আমি এই নিয়মগুলো একটা লিস্ট করে লিখে দিচ্ছি, এই নোটসেই লিখে দিচ্ছি শেষের দিকে, ওটা দেখে নেবেন। আর পরের দিন আমি এইটার উপরে হোমওয়ার্ক দেবো, ওটা সকলে করে আনবেন। ঠিক আছে, তাহলে অভ্যাসটা হবে। ঠিক আছে, স্যার পরের দিন মানে সেই পরের শনিবার নাকি? পরের শনিবারও হতে পারে, তার আগেও হতে পারে, আচ্ছা, দেখা যাক। আপনারা তাড়াতাড়ি করে করে রেখে দেবেন, আমি আজকেই পাঠিয়ে দেবো হোমওয়ার্কটা, আপনারা তাড়াতাড়ি করে রেখে দেবেন। যদি আগে ক্লাস হয় তাহলে সমস্যা হয়ে যাবে, সমস্যা হয়তো অনেক, এই জন্য আপনি আজকে পাঠাচ্ছি, আপনি আজকালের মধ্যেই করে রেখে দেবেন, তাহলে সুবিধা হবে। আচ্ছা, আচ্ছা, এটা হলো। পরের দিন নিযন্ত ধাতু দেখবো, কারণ একদিনে সব দেখলে গুলিয়ে ঘেঁটে যাবে। হুম এবার আমি যে বাক্যগুলো দেবো আপনাদের হোমওয়ার্ক হিসেবে, সেখানে মানে এই যে আমরা প্রথম যে বাক্যগুলো দেখলাম যেখানে অপাদান প্রভৃতি কারক রয়েছে সেরকম বাক্য দেবো। তাহলে আপনাদের প্রথমে আপনাদের সেই বাক্য থেকে এই নিয়মটা কাজে লাগিয়ে সেই অপাদান প্রভৃতি কারককে কর্মকারক করতে হবে, তারপরে সেই বাক্যে বাক্য পরিবর্তন করতে হবে। পার সেন্টেন্স দুটো করে বাক্য আপনাদের লিখতে হচ্ছে। ঠিক আছে, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি হোমওয়ার্কটা, না হলে এক্ষুনি হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি, দিলাম, দেখে নিন বুঝতে পারছেন কিনা হোমওয়ার্ক, যদি কেউ দেখতে চান। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এবার
আর সবাই দেখুন, বুঝুন, না হলে ভিডিও তো স্যার ওই সেন্টেন্স গুলোই তো করলাম এখন, ওগুলো কি চেঞ্জ করব আবার? আচ্ছা ওগুলো তো আগের করলাম আগে, হ্যাঁ বুঝতে পেরেছি। ওটা নয়, তারপরে দেখুন দিয়েছি একটা নতুন একটা দিলাম, দেখেছেন? মম মিত্রম তস্য পিতা মাতা চ না না গৃহ। ওটা নয়, ওটা না, ওটা তো শিক্ষকাः বিদ্যালয়েষু, ওইটা। তারপরে একটা দিয়েছি SBH আচ্ছা H8, আচ্ছা দেখুন H8 দিয়ে একটা দিয়েছি, দেখুন ওটা। ওখানে দেখেছেন, ওখানে বাক্যগুলো যেমন আছে, প্রথম বাক্যটা যে ওখানে আপনাদের প্রথমে দেখুন উপরে লিখে অপাদান প্রভৃতি কারকের অবিবক্ষাতে কর্মসংজ্ঞা প্রথমে করে বাক্যগুলো পরিবর্তন করতে হবে, তারপরে সেই পরিবর্তিত বাক্যের বাক্য পরিবর্তন করতে হবে, মানে প্রত্যেকটা সেন্টেন্সে দুটো করে বাক্য হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ সকলে এটা করে আনবেন। স্যার অবিবক্ষাতে মানেটা কি হবে? অবিবক্ষ মানে অ্যাকচুয়ালি এখানে মানে সূত্রতে ব্যাপারটা এরকম আছে যে দেখুন অপাদান প্রভৃতি অপাদান কারক তো করা যায়, যখন আমি অপাদান কারকটা বলতে চাইছি না, যখন বিবক্ষা করছি না, তখন কর্মসংজ্ঞা করতে পারি, আচ্ছা, এরকম ঠিক ভাবে আছে। সূত্রটা ব্যাখ্যা আছে, এই জন্য এইভাবে বলেছি। মানে আপনি যদি অপাদান কারক বলতে চান তাহলে অপাদান কারক করতে পারেন, কর্মকারক বলতে চাইলে কর্মকারক করতে পারেন, এই হচ্ছে ব্যাপার। কিন্তু এখানে আপনি স্পেসিফিক্যালি বলে দিচ্ছেন কর্ম করে তারপরে চেঞ্জ করার জন্য। হ্যাঁ, এখানে এইটা যেহেতু আমি করতে চাইছি এই জন্য আমি বলে দিচ্ছি, এই হচ্ছে ঠিক ব্যাপার। আছে। হুম, এটা করলেন, এরপর এখানে আসবো। দেখুন সংশ্লিষ্ট যন্ত্রের PDF এ দেখুন, এইখানে দেখুন, এখানে দেখুন, দেখতে পাচ্ছেন দ্বিকর্মক ধাতুহু কর্তরি ছাত্রঃ জনম গ্রন্থম যাচতে। কর্মণি কি করেছে? ছাত্রেণ জনঃ গ্রন্থম যাচতে। এটা এই বোঝানোর জন্য আমি অত কিছু বললাম, ঠিক আছে? এখানে একটা লাইন দিয়ে ছেড়ে দিয়েছে, তার পেছনে এতগুলো নিয়ম আছে, ঠিক আছে? এর পরের দিন আমরা নিযন্ত দেখবো, পরে দেখুন নিযন্তম দেওয়া আছে, নিযন্তমের ক্ষেত্রে কিছু নিয়ম আছে, আমরা পরের দিন দেখবো। স্যার নিজামতম মানে কি? মানে নিচ একটা প্রত্যয়, সেটা আচ্ছা যা শেষে থাকে মানে আমাদের সুবন্ত বলে সুবন্ত, তিগন্ত, সুপ সুপ অন্তে আছে বলে সুবন্ত, তিং অন্তে আছে বলে তিগন্ত, তাই না? সেরকম নিচ অন্তে থাকলে নিযন্ত, এরকম বলা হয়। পরের দিন নিযন্তটা আমরা দেখবো। আচ্ছা, এবার এটা হলো, ওটা হলো মোটামুটি এই এই প্রথম পেজ শেষ হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, তারপরে সন্ধি আর সন্ধি দেখবো, হয়ে যাবে, শেষ। তো আপনাদের তো মনে হয় পরের মাসেরই ফার্স্ট উইকের দিকে এক্সামটা হয়, মে মাসের ফার্স্ট উইকে বা সেকেন্ড উইকে ওরকম সময় এক্সাম হয়। এই মাসটা আর পরের মাসের ফার্স্ট উইক পর্যন্ত হয়তো ক্লাস হবে। স্যার এই সংস্কৃত যন্ত্রের থেকে কিরকম ভাবে পরীক্ষায় আসবে? হ্যাঁ, ওইটা একটা বিষয়, ওটা হচ্ছে আপনাদের ওই রেকর্ডিংটা করে পাঠাতে হবে সবাইকে। মানে সেটা ওই ওই রাম শব্দের উপর দিয়ে করতে হবে? হ্যাঁ হ্যাঁ, 108টা বাক্য 4 মিনিটের মধ্যে রেকর্ডিং করে পাঠাতে হবে, ওটা তো বলতেই ভুলে গেছি। না সেটা আপনি বলেছিলেন তো, ক্লাসের শুরুতেই বলেছিলেন। বলেছিলাম, হ্যাঁ। তাহলে হ্যাঁ ওটা এখন করতে আস্তে আস্তে করে করতে শুরু, আর তো 1 মাসও বাকি নেই, তাহলে আস্তে আস্তে করে করতে শুরু করুন। মানে সেই যারা শব্দটা কি পারছে, আপনি চয়েস করে দেবেন না আমরা নিজেদের মতন করেই নিয়ে নেব? না না, ওইটা রাম শব্দ দিয়েই করুন, রাম অন্য শব্দ ওটা দিয়ে করতে রাম হবে। শব্দ দিয়ে করুন। হ্যাঁ খুব ভালো। পরীক্ষাতে কি হয়, পরীক্ষাতে আমি এরকম দিতে পারি, পরীক্ষাতে আমি যেমন আপনাদের আমি হোমওয়ার্ক দিয়েছি না, যে একটা লাইন দিয়েছি, ওই লাইনটা দিয়ে 108টা বাক্য লিখতে হয়, এরকম একটা দিতে পারি, যে কোনো একটা লাইন তুলে দিলাম, সেই লাইন দিয়ে 108টা বাক্যের মধ্যে পরীক্ষায় লিখতে হবে, বুঝতে পেরেছেন? মানে বা এরকম প্রথম চার্ট থাকবে না স্যার, এইরকম চার্ট থাকবে না, আপনি শুধু সেন্টেন্স দেবেন আর আমাদেরকে 108টা করতে হবে, তাই না, তো? চার্ট বলতে শুধু একটা লাইন দিলাম, ধরুন বেদহস সৃজতি চন্দ্রমাস মনস বৃদ্ধশ্রবা, এইভাবে এতগুলো শব্দ দিয়ে দিলাম, ঠিক আছে? হ্যাঁ। তাহলে আপনাদের সেই সেই লাইনটা দিয়ে 108টা বাক্য হবে, শব্দগুলো ইউজ করে সেটা আপনাদের লিখতে হবে, ও আচ্ছা। বুঝা গেছে? আচ্ছা, আপনাদের আগের দিন আমি সাধু দিয়েছিলাম, কাকে?
আচ্ছা, ভগিনী দিয়েছিলাম করতে কাউকে? আমাকে সাধু দিয়েছিলেন। আচ্ছা, ইউবতী, ইউবতী কি ভগিনী, ভগিনী কাকে দেওয়া হয়েছিল? আমাকে দিয়েছিলেন। ভগিনী, সাধু। দারু? আমায় দিয়েছিলেন। দারু, আচ্ছা। ইয়োষিত? স্যার আমায়। আমার এত আপনাকে, আচ্ছা আচ্ছা, ওটা আপনার হয়েছে, লেখা হয়েছে? না না স্যার, শনিবারের আগে কোথায়? দিয়ে দেবেন কিন্তু সবাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা শনিবারের আগে সবাই দিয়ে দেবেন। ভগবত কাকে দিয়েছিলাম? সন্দীপ বাবুকে মনে আমায় হয়। দিয়েছিলেন, আমায় দিয়েছিলেন। হ্যাঁ, ঠিক। তাহলে বেধস, এটা আপনাদের মুখস্থ করতে বলেছিলাম, করেছিলেন? বেধস শব্দ মুখস্থ করেছেন? বেধস শব্দ? না না, স্যার। আমি তো করিনি না স্যার। স্যার আমার হয়নি। চেষ্টা করেছি কিন্তু হ্যাঁ মুখস্থ আছে কিনা চেষ্টা করা যায়। কারণ বেধস শব্দ আমি দিয়েছিলাম, মনে পড়ছে, আমি বেধস শব্দ মুখস্থ করতে দিয়েছিলাম। হ্যাঁ আপনি মুখস্থ করতে বলেছিলেন, আমরা বোধহয় মুখস্থ করা আমি চেষ্টাও করেছি, কিন্তু আচ্ছা হয়েছে কিনা সেটা পরীক্ষা করে দেখা হয়নি। আচ্ছা আচ্ছা। আর বাকিদের কারোর হয়নি বেধস শব্দ মুখস্থ? না স্যার। আচ্ছা, ঠিক আছে। পরের দিন একটা তো ওই হোমওয়ার্ক থাকলো, আর একটা হোমওয়ার্কও দিচ্ছি, সেটা হচ্ছে শব্দের মুখস্থ করতে হবে। বেধস তো দিয়েছিলাম, আবার করবেন। বেধস যারা করেননি আবার করে আনবেন, ভালো করে করে আনবেন। আর রাক্ষস আর গুণিন, এই দুটো মুখস্থ করে আসবেন, ঠিক আছে? বেধস দিয়েছিলাম, রাক্ষস আর গুণিন, এই দুটো শব্দ সকলে মুখস্থ করে আসবেন। স্যার এগুলো কি মানে কার অনুরূপ সেটা একটু বললে ভালো হতো তো, মানে খুঁজে রাক্ষস পাবো শব্দ, কি করে? রাক্ষস শব্দ তো দেখুন সকারান্ত নপুংসকলিঙ্গ শব্দ, যেটা ওই অষ্টাধ্যায়ীতে হয়তো অন্য কোনো শব্দ থাকতে পারে, সেটা দেখতে হবে। আর বেধস? বেধসটা বেধস আছে, বেধসটা পেয়ে আচ্ছা যাবেন। রাক্ষসটা তো দেখতে হবে, ওটা না পেলে আমাকে বললে আমি দিয়ে দেবো, না হলে। স্যার বেধাসে, বেধাস হ্যাঁ শব্দে স্যার একটা প্রশ্ন, যে আহ, যেমন ওটা তো এরকম বেধা বেধাসৌ বেধাসাহ এইভাবে তো স্যার, একদম, হুম একদম। কিন্তু ওখানে আবার পরের দিকে গিয়ে বেধাসে বেধভ্যাম বেধভ্রিয় এরম হয়ে যাচ্ছে, তখন হ্যাঁ আর হ্যাঁ শটা হ্যাঁ। থাকছে না ওই আমাদের। সকারটাই, হ্যাঁ সকারটাই ওটা ড্রপ হয়ে সন্ধির যাচ্ছে। নিয়মে, সকারটাই সন্ধির নিয়মে উকার হয়ে যায়, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, সেই উকার নিয়মটা আমি হয়ে, জানি, কিন্তু নাম মনে হ্যাঁ রাখবো আর কি। হ্যাঁ, সকারটাই উকার হয়ে যায়, উকার হয়ে ওই অকারের সাথে উকার যুক্ত হয়ে ওকার হয়ে যায়, ওকার হয়ে ওই যাচ্ছে, নিয়ম। আচ্ছা হ্যাঁ বেধভ্যাম। ওই, হুম, হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা সব স্যার, মনে আছে। যতগুলো শব্দ দেখবেন সকারান্ত আছে, ঠিক আছে, সমস্ত শব্দের ক্ষেত্রে ওই দেখুন ওই তৃতীয়া চতুর্থী পঞ্চমীর বহু বচন দ্বিবচনে, আর তৃতীয়া চতুর্থী পঞ্চমীর বহু বচনে সমস্ত শব্দের ক্ষেত্রে দেখবেন ওকার হয়ে যায়। যেমন মনস শব্দ দেখেন, মনস শব্দে মনোভ্যাম হয়ে যাবে। এই রক্ষস শব্দ রক্ষোভ্যাম, রক্ষোভিহি, এগুলোই হবে। মানে দন্ত সকারান্ত শব্দ মানেই ওই তৃতীয়া চতুর্থী পঞ্চমী দ্বিবচন আর বহু বচনের ক্ষেত্রে দেখবেন ওকার হয়ে যাচ্ছে। এটা মাথায় রাখতে পারেন, সুবিধা হবে, ঠিক আছে? ঠিক হ্যাঁ আছে। বলুন কি, হ্যাঁ কি স্যার বলছেন বলুন। জিজ্ঞেস করছিলাম যে অষ্টাধ্যায়ীতে শব্দরূপগুলো কিভাবে দেখবো? কারণ স্যার ধাতুরূপ দেখতে গেলে আমি পারি, কিন্তু স্যার শব্দরূপ মানে কোনোটাই আমি কোনো শব্দরূপই ওখানে খুঁজে পাই না। মানে আসলে আমি ওখানে যখন দেখুন, টাইপ করি। হ্যাঁ দেখুন কি বলুন দেখি, এবারে সমস্ত শব্দ তো নেই এখানে। ধরুন আমরা অকারান্ত শব্দ পড়েছি রাম শব্দ, রাম শব্দটা তাও আছে, কিন্তু রাম অনেক শব্দ শব্দ আছে, হ্যাঁ, কিন্তু কিন্তু অনেক ম্যাক্সিমাম শব্দই নেই। ম্যাক্সিমাম শব্দ মানে অন্য শব্দ দেওয়া আছে। যেমন ধরুন এই যে আমরা পড়েছি নদী শব্দ, ঠিক আছে, হুম, সেখানে দেওয়া আছে কুমারী শব্দ। ও আচ্ছা। তো আপনারা কি একটা কি করতে পারেন, দেখুন শব্দ তো বেশি নেই, আপনি যখন অষ্টাধ্যায়ী যখন শব্দ পাঠটা খুললেন, ঠিক আছে, তখন যদি তখন দেখবেন অকারান্ত পুল্লিঙ্গ থেকে শুরু হয়, তো আপনি নিচে স্ক্রোল হুম, করলেন, স্ক্রোল আচ্ছা করতে করতে দেখবেন সব দেখা যাবে অকারান্ত পুল্লিঙ্গ, তারপরে অকারান্ত শেষ হলে ইকারান্ত শুরু হবে, ইকারান্ত শুরু হলে ইকারান্ত শুরু হবে, এইভাবে দেখতে পারেন, তাহলে পেয়ে যাবেন। ও আচ্ছা। আর স্যার কেননা বলছিলাম, আপনি হ্যাঁ অস্ট্রেলিয়ায় বলুন। ছাড়া যে আরো একটা অ্যাপ বলেছিলেন, ওটা কোনটা স্যার? অষ্টাধ্যায়ী ছাড়া কি বিষয়ে, মানে মানে শব্দ এই শব্দের শব্দ, ক্ষেত্রে? হ্যাঁ শব্দর জন্য, শব্দের শব্দরূপ, অর্থের শব্দের অর্থের শব্দরূপ। জন্য একটা, শব্দ রূপের জন্য আর কি বলেছিলাম? একটা বাচস্পত্যই বা এরকম কিছু যেটা হ্যাঁ বলেছিলেন না, মনে ওটা হচ্ছে। ওটা শব্দরূপ না, ওটা শব্দের অর্থ বোঝার জন্য, শব্দের অর্থ এবং শব্দের লিঙ্গের জন্য। আচ্ছা আচ্ছা, বাচ্চা, শব্দের ওটাও ঠিক আছে। শব্দের অর্থ, হ্যাঁ বাচস্পত্যম আছে, বা শব্দকল্প ধ্রুম এটা আছে,
শব্দকল্প দ্রুম এই সব এই অ্যাপগুলোতে কি যে কোনো আপনি শব্দ সার্চ করলেন, সেই শব্দটা কোন লিঙ্গে আছে, এই শব্দের কতগুলো অর্থ আছে, সমস্ত অর্থ দেওয়া থাকে উইথ রেফারেন্স থাকে। স্যার আমি দেখলাম যে গুগলে শব্দটা যদি দেয়া যায়, যদি মানে মূলটা জানা থাকে, যেমন বেধস লিখলে কিন্তু গুগলে পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু গুগলে অনেক ভুলও থাকে, ভুল সমস্যা থাকতে এখানে পারে। হ্যাঁ, অনেক ভুল মানে অনেক শব্দ ঠিক থাকে, অনেক শব্দ ভুলও থাকে, ওই জন্য গুগলটাকে একদম মানে প্রমাণ হিসেবে সেটা সমস্যা। কারণ গুগলে আমি দেখেছি, আমি নিজে খেয়াল করে দেখেছি, অনেক শব্দ ভুলভাল দেওয়া থাকে, আচ্ছা। মানে রূপ উল্টো পাল্টা করে দেয় ওরা। গুগলটা সবার না, যে পারছে আপলোড করে দিচ্ছে। এবার কেউ আপনি একটা ভুল আপলোড করে ওটা গুগলে থেকে যাবে, গুগল তো চেক করছে না ঠিক লিখছে না ভুল লিখছে, সেটা আপনি সার্চ করলে আপনি পেয়ে যাবেন। প্ল্যাটফর্ম গুগল আর কি করবে। হ্যাঁ, ওপেন প্ল্যাটফর্ম তো ওই জন্য সমস্যা, যে খুশি এসে আপলোড করে দিয়ে চলে যাচ্ছে, ভুল ভাল ঠিক, এই জন্যই সমস্যা গুগলটাতে। আচ্ছা, এই হলো। তাহলে পরের দিন বেধস, রাক্ষস আর গুণিন, এই তিনটে শব্দ সকলে মুখস্থ করে আসবেন। হুম। আর শনিবারের মধ্যে অবশ্যই এই সবাই 5 জনকে দিয়েছিলাম 5টা লিখতে, ওইটা সবাই লিখে আমাকে সাবমিট, যারা ওই নুপুর ম্যাডাম করেছেন, বাকিরা যারা করেননি তারা সবাই সাবমিট করে দেবেন। স্যার কারেকশন করে দেবেন, না হলে কত ভুল আছে যে ভিতরে। অবশ্যই অবশ্যই কারেকশন করে দেবো, ওই জন্যই পাঠাতে ওগুলো বললাম তো সবাইকে। লিখবো। দেখতে হবে, আমি স্যার দেখবো, দেখে বাকিগুলো আপনাদের লিখবো, ওগুলোও দেবেন একটু প্লিজ কারেকশন করে। অসুবিধা নেই, যেটা আপনি সময় পেলে লিখুন, আমি দেখে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে। হ্যাঁ স্যার। এবার তাহলে আমাদের ক্লাসে এতদিন পর্যন্ত কি কি হলো যদি মনে করি একবার। প্রথমে আমরা বিভক্তির অভ্যাস দেখেছি, কি কি বিভক্তি কোন কোন অর্থে হয় সেগুলো দেখেছি। হুম। তারপরে আমরা কর্মণি বাচ্য পরিবর্তনটাও দেখেছি। তারপরে ত এবং তবত প্রত্যয়ের প্রয়োগ শিখেছি, সত্রি সানজ প্রত্যয়ের প্রয়োগ শিখেছি, কৃত্য প্রত্যয়ের প্রয়োগ শিখেছি, তাই তো। তারপর তোয়া লিয়প তুমুন, এটা একটু দেখেছি, অন্য ক্লাসে হয়েছে, আমার ক্লাসে অভ্যাস হয়েছে, ওটাও হয়েছে। তারপরে ভাব সপ্তমী দেখলাম, সতী সপ্তমী। তারপরে নির্ধারণের প্রয়োগ হয়েছে, হেতু অর্থে পঞ্চমী সেটার প্রয়োগ হয়েছে, কিছু বিশেষ বাক্য রচনার নিয়ম আমরা দেখেছি। হ্যাঁ, আর আজকে দেখলাম দ্বিকর্মক ধাতুর প্রয়োগ, ঠিক আছে। এর পরের দিন আমরা নিযন্ত প্রয়োগ দেখব। হ্যাঁ, পরের দিন নিযন্ত প্রয়োগটা দেখব, তারপরে সন্ধি দেখব। আচ্ছা, সংখ্যা এবং সংখ্যেয়, এটা কি কেউ পড়াচ্ছেন, আপনাদের পড়িয়েছেন? না স্যার। সংখ্যা সংখ্যেয় হয়নি, তাই তো। আচ্ছা, সংখ্যা সংখ্যাটাও দেখতে হবে, যদি কেউ অন্য কেউ পড়িয়ে দেন ভালো কথা, না হলে আমি দেখাবো। সংখ্যা সংখ্যা মানে সংখ্যাবাচক শব্দ বিশেষ অর্থেও প্রযুক্ত হয়, আবার বিশেষণ অর্থেও প্রযুক্ত হয়, সেটা হচ্ছে সংখ্যা এবং সংখ্যেয়। সেটা একটা কিছু আছে, সেটা আমি দেখাবো, যদি কেউ না দেখান আমি দেখিয়ে দেবো। স্যার আপনার যে পরীক্ষার প্রশ্নপত্রটা হবে সেটা কি পুরোটাই লিখিত হবে? আমারটা পুরো লিখিতই হয়, বাকিদের ওই গুগল ফর্মে হয়, আমারটা লিখিতই হবে। সময় পাবেন, অসুবিধা নেই। 50 নাম্বারের পরীক্ষা হবে, তার মধ্যে 10 নাম্বার আমি বললাম, ওই 10 নাম্বার ওই আপনাদের রেকর্ডিংটা করে পাঠাতে হবে সবাইকে। রামহ লিখতি মন্ত্রম, এই যে এখান দিয়ে যে 108টা বাক্য হয়, সেই 108টা বাক্য 4 মিনিটের মধ্যে বলতে পারলেই কিন্তু 10 নাম্বার, নাহলে কিন্তু নাম্বার কাটা যাবে, ঠিক আছে। এটা একটু সবাই চেষ্টা করুন। হ্যাঁ হ্যাঁ, সবাই চেষ্টা করুন, আজ থেকে হয়ে যাবে। আমি আগে তো এতগুলো ব্যাচে পড়িয়েছি, প্রত্যেকটা ব্যাচেই সকলেই পেরেছেন, এই জন্য অসুবিধা হবে না, চেষ্টা করুন, দেখবেন পারছেন।
ওটা আমাকে করে পাঠিয়ে দেবেন যখন আপনাদের যখন সময় হবে। সে আজকে হলে আজকে, পরীক্ষার আগে হলে পরীক্ষার আগের দিন, ও পরীক্ষার আগে আজ মোটামুটি আজকে পাঠিয়ে দেবেন। রেকর্ডিং করে পাঠিয়ে দিলে চলবে? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। ওরে তো আপনি বাবা রে। এই 1 মাসের মধ্যে যে কোনো দিন পাঠিয়ে দিলেই হচ্ছে। পাঠিয়ে দিলে আপনার ওটা ক্লিয়ার। ওটা আমি পরীক্ষার আচ্ছা আচ্ছা নাম্বার সাথে আচ্ছা, যোগ করে দেবো। বাহ, ঠিক ম্যাডাম আছে। ওই 10 নম্বরটা আপনি পাবেনই পাবেন। প্র্যাকটিস করতে হবে 4 মিনিটের মধ্যে ঘড়ি হ্যাঁ, ধরে। ওটা ওটা হয়ে যাবে হয়ে যাবে। আপনারা এখন কি হয়েছে, এখন আপনারা এই আরো কঠিন কঠিন শব্দ দিয়ে অভ্যাসটা করেছেন তো, যেমন এই আমরা দেখেছি মিত্র, ভগিনী, নদী এসব দিয়ে করছেন। সেই জন্য এখন দেখবেন ওইটা অনেক সোজা লাগছে। যে রামহটা তো অনেক সোজা এটা ছিল। এটা এটা ঠিক কথা, সেই জন্যই জিজ্ঞেস করছিলাম যে ওই শব্দটাই দেবেন না আবার অন্য কিছু নিতে হবে। না, ওটাই দেবো। হ্যাঁ, তবে স্যার পরীক্ষাতে যখন লিখতে দেবো তখন কিন্তু আমি যে কোনো শব্দ দিয়ে দিতে পারি। মানে যেই আপনার দেখবেন এই সংস্কৃত চেনা মোট শব্দের 17টা। মধ্যে দেবেন স্যার একটু, মানে মানে একেবারেই এই নতুন না, নতুন এই শব্দ জন্য দিয়ে দিলে মুশকিল আছে। নতুন নয়, এই 17টার মধ্যেই দেবো। এই জন্যই বলছি 17টা শব্দই আপনাদের মুখস্থ করতে হবে। আমি এই জন্যই প্রত্যেকদিন হোমওয়ার্ক শব্দটা মুখস্থ দিই এই কারণেই। এখনো এই কালকে হয়ে গেলে 13টা হয়ে গেল, 13টা দিলাম, আর 4টে বাকি, 4টে আমি পরের দুটো ক্লাসে দিয়ে দেবো। তাহলে 17টা শব্দ মুখস্থ হয়ে গেল, আপনারা করে নিলেন, তাহলে রেডি একদম 17টা শব্দ। এবারে আপনাকে এই এর মধ্যে যা দেবো আপনি তাই পারবেন, কোনো অসুবিধা হবে না। শব্দরূপ মুখস্থ আছে, শব্দরূপগুলো মুখস্থ করছেন, আর তার সাথে মনে রাখতেও হবে। কারণ দেখুন এখানে এটাই এটা তো বেসিক নিয়ম। প্রবলেম। আপনি আপনি যে কোনো জায়গায় বাক্য লিখুন, যে কোনো বাক্য করুন, ঠিক আছে? এটা একটা বেসিক জিনিস যে আপনাকে কিন্তু শব্দরূপ এবং ধাতুরূপ কিছু মুখস্থ রাখতেই হবে। নাহলে আপনি যত নিয়ম জানুন কিচ্ছু কাজে লাগাতে পারবেন না। আপনি জানেন একদম কর্তায় একদম। তৃতীয়া হয়, কিন্তু হ্যাঁ, কর্তৃতীয়া রূপ কি করে হবে? রূপ না জানলে কি করে ইউজ করবে, তাই জন্য তো। সব শব্দরূপ না হলেও বেসিক যে শব্দরূপগুলো আছে, এটা এইখানে আছে 17টা, এটা যদি মুখস্থ করতে তাহলে মোটামুটি 80% কভার হয়ে যাবে। কোনো অসুবিধা হবে না, পারবেন সব। ঠিক আছে? আর একটা বিষয় আমি দিই, আপনারা যদি লিখতে পারেন তো লিখবেন সময় করে। চাপ হয়ে যাচ্ছে, বেশি হোমওয়ার্ক হয়ে যাচ্ছে, যদি পারেন অবশ্যই করবেন। সেটা হচ্ছে মোটামুটি তো অনেক ধরনের বাক্য শিখলেন, মানে প্রত্যেকটা কারকের ব্যবহার শিখে নিয়েছেন, তোয়ালি অফ তুমুন, সতী সপ্তমী এসব শিখলেন, দ্বিকোণ ধাতু শিখলেন। এই সমস্ত কিছু প্রয়োগ করে চেষ্টা করবেন যে ডেইলি রুটিন যেটা আপনাদের আছে সকাল থেকে উঠে রাত্রে ঘুমানো অবধি, সেটা যদি লিখতে পারেন যে সকালে উঠে সকালে উঠে এটা করি, তারপরে এটা করি, তারপরে এটা করি, তারপরে এটা করি। আপনারা সময় লিখতে শিখেছেন, সময়ের ব্যবহার, সপ্তাবাদানে এইসব শিখেছেন, শেখানো হয়েছে? হ্যাঁ, এগুলো হ্যাঁ শেখানো স্যার, হয়েছে। ওগুলো শিখেছি। হ্যাঁ, তাহলে আপনার যা যা শিখেছেন, শুধু আমার ক্লাসে বলে নয়, অন্যান্য ক্লাসেও যা যা শিখেছেন সমস্ত কিছু প্রয়োগ করে যদি একটা ওই ডেলি রুটিন লিখতে হলে খুব ভালো হয়। তাহলে লেখাটা কতটা হচ্ছে বোঝা যাবে। সকালে উঠে থেকে আপনার রাত্রে ঘুমানো অবধি যা যা করেন ডিটেলসে, সেটা আপনারা যদি লেখেন তাহলে দেখবেন একটা যা শিখেছেন তার একটা অভ্যাস করতে পারছেন, তাহলে ওটা আরো ভালো লাগবে যে হ্যাঁ এটা কাজে লাগছে। তো যদি করতে পারেন করে আমাকে পাঠাবেন, আমি দেখে দেবো। ঠিক আছে? আমি পার্সোনালি ওটা হোয়াটসঅ্যাপে আপনাদের চেক করে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে? যাদের ঠিক মনে আছে। হচ্ছে লিখতে পারবেন লিখবেন। অবশ্যই লেখার অভ্যাস করলেই আপনাদের ওইটা, মানে নিয়মগুলো জেনে গেছেন, এবারে যত যত লিখবেন তত ওই নিয়মগুলো আরো ভালো করে দৃঢ় হবে। লেখার অভ্যাসটা খুব দরকার। কখনো এটা নিয়ে লিখলেন, কখনো সামান্য সামান্য জিনিস লিখতে পারেন। এই ধরুন ডেলি রুটিন, যেটা আপনি একদম সামান্য সামান্য জিনিস ডেলি রুটিন লিখলেন, কোনো একটা দুর্গা পূজা নিয়ে লিখলেন, সামান্য যেগুলো একদম বেসিক রচনা হয় বাংলাতে সেইগুলো নিয়ে লিখতে পারেন। লিখলে দেখবেন হ্যাঁ, তাহলে হ্যাঁ এই বাক্য, তখন আপনাদের সমস্যা মনে হবে যে, তখন ক্লাসে জিজ্ঞাসা করবেন যে হ্যাঁ এই লিখতে গেলাম এখানে এই সমস্যাটা ফেস করছি, তখন আমি বলতে পারছি হ্যাঁ এইটা করতে গেলে এইটা করতে হয়, এই অর্থ বোঝাতে গেলে। ঠিক আছে? ভবিষ্যতে মানে শুধু ক্লাসের সময় নয়, ধরুন ক্লাস শেষ হয়ে গেল, কোর্স তো শেষে পর, তারপরেও যদি কোনো লিখতে চান লিখবেন, আমাকে পাঠাবেন হোয়াটসঅ্যাপে, তো আমি আছি, অসুবিধা নেই। পাঠাবেন, আমি চেক করে দেবো, বা কোথাও অসুবিধা হলে বলে দেবো ফোনে। আর স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই লেভেলের পরে কি আর কোনো লেভেল হয় না বা হবে? এরপরে একটা লেভেল আছে, সেখানে ব্যাকরণটা মেনলি পড়ানো হয়। অ্যাডভান্স লেভেল আছে, সেখানে আরো ব্যাকরণের উপর বেশি জোর দিয়ে পড়ানো হয়। তো সেটাও কি অনলাইনে না অফলাইনে সেটা? অনলাইন, সবই অনলাইন। ও আচ্ছা, ঠিক আছে। অনলাইন, এরপরে একটা অনলাইন। সেটা মনে হয় সপ্তাহে 2 দিন মনে হয় ক্লাস হয়, যতদূর সম্ভব আমি জানি, সপ্তাহে 2 দিন করে হয়। স্যার ব্যাকরণ বলতে আমরা এখনো যা শিখলাম সেগুলোও তো ব্যাকরণ।
হ্যাঁ, ব্যাকরণ সেখানে আরো ডিটেলসে ব্যাকরণটা, এবার আমরা তো জাস্ট নিয়মগুলো ধরে ধরে শিখেছি যেটা আমাদের দরকার, ঠিক আছে? এই যে আমি এক্ষুনি বললাম যে হ্যাঁ অবিবক্ষাতে কর্মসংজ্ঞা হয়, আমি এত কিছু আপনাদের ইচ্ছে করে বলিনি, এগুলো বললে গুলিয়ে যাবে। জাস্ট আমি যে বলেছি কি আমার যেটা কাজে লাগবে সেটুকু অংশ আমি বলেছি। তো ওটাতে ব্যাকরণ ঢুকে মানে হ্যাঁ সত্যি মানে আরো একটু ডিটেলসে ব্যাকরণে ঢুকতে হবে যে হ্যাঁ এটা এখানে কেন হচ্ছে, এই ব্যাপারগুলো আর ডিটেলসে যায় আর কি ব্যাকরণটা, মানে একটু বেশি একটু শাস্ত্রীয় হয়ে যায়, বুঝা গেছে? তবে যা আপনারা এতদিন শিখছেন বা আরো এই যে 1 মাস শিখবেন সেটাতে মোটামুটি আপনারা লেখালেখি করতে পারবেন আমি আশা করছি, মানে এই যে সামান্য সামান্য লেখালেখি বা কিছু পড়ে বোঝা সেটা আপনারা পারবেন। ঠিক আছে, আমি আজকে আর নতুন কিছু বিষয় যাচ্ছি না, সময় নেই, এই জন্য আমি আর নতুন কিছু বিষয় গেলাম না, গেলে শেষ করতে পারবো না বলে। পরের দিনে তাহলে আপনারা প্রথম হচ্ছে ওই বাক্যগুলো দিলাম হোমওয়ার্ক, সেটা করে আনবেন। আর দুটো তিনটে শব্দরূপ মুখস্থ করতে দিলাম, ওটা করে আনবেন, অবশ্যই করে আনবেন, করে আনিনি বললে হবে না, করতে আনতেই হবে, ঠিক আছে? করে আনবেন। আর যারা পারবেন, যাদের সময় হবে, তারা ওই ডেইলি রুটিন যদি লিখতে পারেন তাহলে লিখে পাঠাবেন, ঠিক আছে? শব্দরূপ দুটো বোধহয় দিলেন না, রক্ষস আর না, বলি? আপনার জন্য দুটো, বাকিদের জন্য তিনটে। ও আচ্ছা, আপনি তো একটা করে রেখেছেন। হ্যাঁ আমি হ্যাঁ বেধাসটা আমি করেছি, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। হ্যাঁ সকলকে শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি স্যার, শুভরাত্রি। শুভরাত্রি। शुभरात्रि सर। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।